মনে হচ্ছে যে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু আমি এটা বলছি যে ভিডিওটা যেমনি যতটা বড় হয়েছে এর মধ্যে টেস্ট পেপার, দুটো টেস্ট পেপারের অঙ্ক, প্রশ্নবিচিত্রার অঙ্ক সব কভার হয়ে যাবে, আর প্লাস তুমি অঙ্ক শিখে যাবে। এই টাইপের যদি অন্য অঙ্ক পড়ে তুমিও পারবে করতে। আমি সেইভাবে ধরে ধরে আস্তে আস্তে করে কিন্তু করিয়েছি, ভালো করে বুঝিয়েছি। আশা করছি যে তুমি বুঝতে পারবে। আর সেইভাবে তুমি ক্লাসটাকে আজকে কন্টিনিউ করো। খাতা পেন নিয়ে বসো, ঠিক আছে? খাতা পেন না নিয়ে এমনি বসে যাও না, খাতা পেন নিয়ে বসো। তাহলে দেখবে আমার সাথে সাথে করবে। আর যে কটা অঙ্ক আমি নিজেকে তোমাদেরকে করতে বলবো সেগুলো কিন্তু করবে। এই না যে তুমি ছেড়ে দেবে না। যে কটা অঙ্ক তোমাদেরকে করতে বলবো সে কটা অঙ্ক তোমরা নিজেরা করবে, আর বাকি দেখবে কঠিন অঙ্কগুলো আমি অলরেডি করিয়ে দেবো। তারপর তোমার চলদৈর থেকে আর একটা অঙ্ক আটকাবে না, এটা আমার গ্যারেন্টি ভাই। খালি কি করতে হবে, এই ভিডিওটা কন্টিনিউ করো আর তোমরা খাতা পেন নিয়ে বসো, ঠিক আছে? এমনি দেখলে কিন্তু হবে না। যদি তুমি এমনি করে সিনেমার মতো দেখতে থাকো তাহলে কিন্তু জীবনে অঙ্ক শিখবে না। এখন টাইম কম আছে, যা বলছি তুমি যদি সেভাবে করো আমি বলছি বেটার সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, দেখো এটা হচ্ছে ফর্মুলা শিট, একটা ফর্মুলা শিট তোমাকে প্রোভাইড করে দিয়েছি আমি। এবার এই ফর্মুলার গুলোর মধ্যে বা এই টাইপ গুলোর মধ্যে কিছু টাইপ থাকে যেগুলো থেকে মাধ্যমিকে এখন কোশ্চেন আসছে। ভালো করে ওটা জিনিসটা বোঝো। একটা হচ্ছে এইটা, এই টাইপটা ওহমের সূত্র দিয়ে। আর তড়িৎ চালক বল, ঠিক আছে, আই ইকুয়াল টু ই বাই আর প্লাস স্মল আর, ঠিক আছে, এই টাইপ গুলো দিয়ে অঙ্ক আসছে। পরিবাহী রোধ দিয়ে অতটা মানে রোধাঙ্ক দিয়ে অঙ্ক অত আসছে না। আর এই যে টাইপটা আছে না, এই টাইপটা তুমি ছেড়ে দেবে। এই টাইপটা আপাতত এখন আসছেই না মাধ্যমিকে, এই টাইপটা এখনো কোনো কোশ্চেনই করেনি, তাই আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা করা দরকার নেই, এই টাইপটা করা দরকার নেই। শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান দিয়ে অঙ্ক আসবেই, ঠিক আছে? আর জুলের সূত্র দিয়ে তো অবশ্যই আসবে, এটাও ইম্পর্টেন্ট। আর ক্ষমতা, ঠিক আছে, এখান দিয়েও আসবে অঙ্ক, এখান দিয়েও আসবে। আর এই ক্ষমতার শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়, এটা তোমাদের অনেকে নতুন লাগতে পারে, কিন্তু এটা আমি পরে বলবো, এটা তেমন কিছু না, এটা সহজই। আর হচ্ছে তোমার এইখানে এই যে এই তড়িৎ প্রবাহ মাত্রার যে অঙ্কগুলো থাকে এগুলো কিন্তু খুব সহজ, ঠিক আছে? এগুলো খুব সহজ আর তুমি পারবেও করতে। আর কুলম্বের সূত্র দিয়ে কিন্তু কোনো এখন অঙ্ক আসছে না, তাও আমি এখানে করাবো, কারণ কুলম্বের সূত্র দিয়ে যেমনি অঙ্ক এখন আসছে না, কোনো বলা নেই, কোনো কারণে চলেও আসতে পারে, ঠিক আছে? তো সেটা আমি তোমায় শিখিয়ে রাখছি। প্রথমেই হয়েছে টাইপ ওয়ান। এবার এই টাইপ ওয়ানে কি আছে, কুলম্বের সূত্র। এবার এই কুলম্বের সূত্রের কোনটা কি এলিমেন্ট, মানে কোনটা কি সেটা তোমাকে আগে জানতে হবে। এফটা কি, এফটা হচ্ছে ক্রিয়াশীল বল, আমি শুধু বল লিখে দিলাম। আর কিউ ওয়ানটা হলো প্রথম আধান, প্রথম আধান তোমরা আধান লিখবে। আর কিউ টুটা কি, কিউ টুটা হলো দ্বিতীয় আধান। আর আরটা কি, আর স্কোয়ার বাদ দাও তুমি, আর কি, শুধু আরটা কি, শুধু আরটা হয়েছে এই যে কিউ ওয়ান আধান আর কিউ টু আধান, এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা হলো ওই স্মল আর, ঠিক আছে? তাই এদের মধ্যে দূরত্ব, মধ্যবর্তী দূরত্বও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। আর এখান থেকে আরেকটা জিনিস কি জানতে হবে, এই দুটো ফর্মুলা আছে, এই দুটো ফর্মুলার মধ্যে এটা হলো এসআই ইউনিট, এটা হলো এসআই, আর এটা হচ্ছে তোমার সিজিএস। সিজিএস পদ্ধতি যখন আমাদের যখন সিজিএস পদ্ধতিতে আমাকে বার করতে হবে তখন আমাকে এই দিকের ফর্মুলাটা ইউজ করতে হবে, আর যখন আমরা এসআই পদ্ধতিতে করব তখন আমরা যে প্রথম সূত্র দিয়ে আমরা অঙ্কটাকে করব। এবার এসআই পদ্ধতিতে বললে এই যে জিনিসটা আছে 1/4πε0, এটার ভ্যালুটা তোমার হয়ে যাবে 9 × 10⁹। ইউনিট যদি তোমার মনে না থাকে, ইউনিট ভাই ভুলে যাও, তো এটার ইউনিট তুমি না জানলেও পারো। আর অনেক সময় এটা কোশ্চেনে দিয়েও দেয়, ঠিক আছে? যেমনি একটা কোশ্চেন দেখো আমি এখন করাচ্ছি, দেখো এখানে দেওয়াই আছে, দেখতে পাচ্ছ তো প্রদত্ত, এখানে কোশ্চেনটাতে দেখো দেওয়াই আছে, ইউনিটটা পুরো দেওয়া আছে আর মানটাও তোমাকে দিয়ে দিয়েছে। এবার কোশ্চেনটা পড়ো, কি বলছে, 5 কুলম এবং 10 কুলম আধান পরস্পরের থেকে 10 মিটার দূরে অবস্থিত হলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত, ঠিক আছে? এটা বলে দিয়েছে আমাকে কিউ ওয়ান, তোমরা লিখে লিখে করবে যে প্রথম আধান কিউ ওয়ান ইকুয়াল টু 5 কুলম, দ্বিতীয় আধান কিউ টু ইকুয়াল টু 10 কুলম, এভাবে লিখে লিখে করবে। আমি লিখে লিখে করছি না, কারণ যদি লিখে লিখে করি তাহলে ভিডিও লেন্থ আরো বড় হয়ে যাবে, তাই করছি না। এখানে কিউ ওয়ান আমাকে বলে দেওয়া আছে 5 কুলম, কিউ টুর মানটা আমাকে দেওয়া আছে 10 কুলম। ওকে, এবার দেখো কি বলছে, পরস্পর থেকে 10 মিটার দূরে, 10 মিটার দূরে অবস্থিত, তাহলে এটা আমার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। এবার এই মধ্যবর্তী দূরত্বের মানটা আমাকে দেওয়া আছে 10 মিটার, 10 মিটার দেওয়া আছে। ওকে, এবার ঠান্ডা মাথায় এটা ভালো করে খেয়াল করো। প্রথমত স্টুডেন্টরা এটা বোঝে না যে কখন আমাকে এসআই ইউনিট ইউজ করতে হবে, কখন আমাকে সিজিএস ইউনিট ব্যবহার করতে হবে। কুলম্বের সূত্রে দুটো সূত্র আছে, একটা হচ্ছে এসআই পদ্ধতি আর একটা সিজিএস পদ্ধতি। এবার আমি এসআই সিজিএস আমি এখন এটা কখন ইউজ করব, কখন ব্যবহার করব, এটা স্টুডেন্টরা বুঝতে পারে না, ঠিক আছে? এটা বোঝার জন্য কি করতে হবে, আগে ভালো করে বোঝো।
ইউনিট গুলোকে দেখো, এখানে দেখো 5 কুলম, কুলম আছে। কুলম কার একক? আধানের একক। আধানের কোন একক? এসআই পদ্ধতি না সিজিএস পদ্ধতি? আধানের এসআই পদ্ধতির একক কুলম। এখানে 10 মিটার, 10 মিটার মানে এটা দূরত্বটা দেওয়া আছে, তো দূরত্ব মানে তুমি দৈর্ঘ্যই বলতে পারো। দূরত্ব মানে আমরা জানি দৈর্ঘ্য। এবার এই দৈর্ঘ্যের এসআই একক কিন্তু মিটার, সিজিএস এককটা কি? সেন্টিমিটার। তাহলে এখানে দেখো, এখানে এসআই একক, এটা মিটার, মিটারটাও এসআই একক। এখানে কুলম আছে, কুলমটাও এসআই একক। তাহলে এখানে যে ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল বল আমাকে যে এফ এর মানটা বার করতে বলেছে, ওটাও এসআই পদ্ধতিতেই আমাকে বার করতে হবে। এটা কখন, এটা আমি কেন বললাম? যদি আমাকে এই প্রদত্ত এটা না দেওয়া থাকে তো। এখানে তো প্রদত্তটা দিয়ে দিয়েছে, তাই আমি বুঝতে পারছি যে আমাকে কোন ফর্মুলা লাগাতে হবে। যদি কোনো কারণে না দেওয়া থাকে তখন আমাকে এটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের সূত্রটা কি ছিল কুলম্বের সূত্রে? কুলম্বের সূত্র অনুযায়ী আমরা লিখব F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই R স্কয়ার, ঠিক আছে? এবার এই 1/4 পাই এপসাইলন নট এর ভ্যালু দেখো দেওয়াই আছে ওখানে, ওই ভ্যালুটা এখানে বসিয়ে দাও। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 এর ভ্যালু কত দিয়েছে? 5 কুলম ইন্টু Q2 এর ভ্যালু 10 কুলম, আর নিচে তোমার হয়েছে 10 স্কয়ার, ঠিক আছে? 10 স্কয়ার মানে কত? 100, 100, ঠিক আছে? এবার কাটাকুটি করো, এইভাবে কাটাকুটি করো, আর এখান থেকে যদি একটা 10 কেটে দাও তাহলে তোমার হয়ে যাবে এখানটা 10 টু দি পাওয়ার 8, আর এটা তোমার হচ্ছে 45 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 5 9 45, আর এটার এককটা হয়ে যাবে তোমার নিউটন। কারণ দেখো সবগুলো এসআই একক আছে, দেখো এখানে 5 কুলম আছে, এখানে 10 কুলম আছে, এখানে 10 মিটার আছে। এবার হ্যাঁ, এটা যদি কোনো কারণে 10 সেন্টিমিটার থাকতো তখন ওটাকে আমাকে আবার এসআই পদ্ধতিতে কনভার্ট করতে হতো, না হলে এইদিকে যে 5 কুলম 10 কুলম আছে এগুলোকে আমাকে সিজিএস পদ্ধতিতে কনভার্ট করতে হতো, তবে আমি অঙ্কটা করতে পারতাম। এবার এটা আমাদের বেরিয়ে গেল ক্রিয়াশীল বলের মান। আমি চাইলে এখানেই ক্লোজ করতে পারি, আর কোনো ক্যালকুলেশন আমার করার এখানটা দরকার নেই, ঠিক আছে? এখানটাই আমার ক্যালকুলেশন করতে হবে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তুমি এটা করবে, তোমার অঙ্ক ভুল হবে না, তুমি অঙ্ক ফুল মার্কস পাবে। কি করবে? প্রথমে যে গিভেন ডেটা, এই যেখানে যে ডেটা দেওয়া আছে যে 5 কুলম 10 কুলম, এগুলো তুমি বসাও, যে ফর্মুলাটা অনুযায়ী বসাও, যে এটা কি 5 কুলমটা কি? 5 কুলমটা হচ্ছে আধান। 10 কুলম, 10 কুলমটা কি? এটা আরেকটা আধান। তাহলে প্রথম আধান Q1 টা আমাকে দেওয়া আছে 5 কুলম, Q2 টা আমাকে দেওয়া আছে 10 কুলম, তারপর দেখো বলছে 10 মিটার দূরে, তাহলে দূরত্বটা আমাকে বলছে 10 মিটার। এমনি করে লিখলে তোমার ফর্মুলাটা অটোমেটিক মনে পড়বে, মনে পড়লে তুমি ফর্মুলাটা বসে ক্যালকুলেশন করবে। আর হ্যাঁ, অ্যান্সার মিলুক না মিলুক, তোমার যদি ক্যালকুলেশন প্রসেসটা ঠিক হয় তাহলে তুমি 3 এ 3 মার্কস পেয়ে যাবে, ফুল মার্কস পাবে যদি ক্যালকুলেশন তোমার ঠিক হয়। তো অ্যান্সার ভুল হোক, অ্যান্সার ভুল হলে কোনো ক্ষতি নেই, এই যে আমি এখানে অ্যান্সারটা ছেড়ে দিয়েছি, এতেও ফুল মার্কস থাকবে। অ্যান্সার ঠিক হলে মার্কস থাকে না, ইউনিটটা ঠিক হতে হয়। এই যে ইউনিটটা আছে এখানে যে নিউটন করেছি, ইউনিটটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেন, এটা তোমরা পারবে, এটা একদম সেম। দেখো কি বলেছে, বায়ু মাধ্যম, এখানে বায়ু মাধ্যমে বলে দিয়েছে মানে কি, এটা সিজিএস ইউনিটে চলে গেল। সিজিএস ইউনিটে কে, বায়ু মাধ্যমে আমরা যে কে এর মানটা জানি কত হয় 1, এই যে বায়ু মাধ্যম বলে দিয়েছে তার মানে কত, কে ইকুয়াল টু 1 হয়ে গেল, যে ধ্রুবকটা ছিল ধ্রুবকের ভ্যালুটা 1 হয়ে গেল। তারপর দেখো +20 ইএসইউ, দেখো এখানটা দেখো ইএসইউ দেওয়া আছে, মানে এটা কি, এখানে কিন্তু তোমাকে সিজিএস ইউনিট ব্যবহার করতে হবে। সিজিএস ইউনিটে আছে আধানের এসআই এককটা কি, আধানের এসআই একক হয়েছে কুলম, সিজিএস ইউনিটটা হয়েছে ইএসইউ, ঠিক আছে? তাহলে আমাকে এখানে কি দেওয়া আছে, Q1 দেওয়া আছে 20 ইএসইউ, Q2 দেওয়া আছে তোমার 15 ইএসইউ, দেখো +15, ঠিক আছে? দুটোই প্লাস পজিটিভ আছে, 15 ইএসইউ। আর এখানে যে আর দেওয়া আছে দেখো 10 সেন্টিমিটার, দেখো তিনটেই আমার সিজিএস ইউনিটে আছে, আর আমাকে বায়ু মাধ্যমও বলে দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, কুলম্বের সূত্রের যে সিজিএস ফর্মটা ওটা আমাকে ব্যবহার করতে হবে। F ইকুয়াল টু Q1 Q2 বাই R স্কয়ার। এবার এখানে ভ্যালু গুলো বসাও, Q1 20 ইএসইউ, Q2 15 ইএসইউ, আর R স্কয়ার মানে কি 10 সেন্টিমিটারের স্কয়ার, তাহলে এটা 100 সেন্টিমিটার। এবার তুমি এটাকে ক্যালকুলেশন করে আমাকে বলো যে এটার অ্যান্সার কত বেরোচ্ছে, ক্রিয়াশীল বলটা কত বেরোচ্ছে। কোশ্চেন নাম্বার দেখে নাও কত, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার দিয়ে তুমি এটা আমাকে কমেন্ট করো, ঠিক আছে? কমেন্ট করবে উইথ ইউনিট, সঠিক ইউনিট দিয়ে কমেন্ট করবে।
ঠিক আছে, যদি তোমার ইউনিট আর অ্যান্সার ঠিক থাকে তাহলে আমি লাইক করে দেবো আর তোমাকে বলেও দেবো, ঠিক আছে। এটা আমি আর করছি না, আর অঙ্ক করতে হবে। এবার দেখো টাইপ টু কি, এটা তড়িৎ প্রবাহ মাত্রা দিয়ে। আইটা হলো তড়িৎ প্রবাহ মাত্রা, এখানে আইটা তড়িৎ প্রবাহ মাত্রা, কিউ আধান, আর টিটা হয়েছে টাইম, সময়। এবার এখানে তুমি দেখবে কিউ ইকুয়াল টু এনি আছে, এটা এটা তখন ইউজ হবে যখন ইলেকট্রন দেওয়া থাকবে। এখানে তো ইলেকট্রন আমাকে, ইলেকট্রন দিয়ে সাধারণত এখানে অঙ্ক থাকে না, তাও আমি দিয়ে দিয়েছি, এটা অতটা লাগবে না। তুমি খালি এটা মনে রাখবে যে আই ইকুয়াল টু কিউ বাই টি, তড়িৎ প্রবাহ মাত্রা সমান হয়েছে আধান বাই সময়, ঠিক আছে, আধান বাই সময়। আর এখানটা মনে রাখবে এই যে টিটা থাকবে এটা সব সময় সেকেন্ডে হবে, এই যে টিটা এটা সব সময় সেকেন্ডে আছে, ঠিক আছে, সেকেন্ডে। মনে করো তোমাকে 1 মিনিট দেওয়া আছে, তো ওটাকে তোমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, তবে তুমি অঙ্কটা করতে পারবে। 1 ঘন্টা দেওয়া থাকে, তো সেটাকেও তোমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে তুমি অঙ্কগুলোকে করতে পারবে। ওকে, তো এবার দেখো অঙ্ক করছি আমরা। দেখো এই অঙ্কটাতে কি দিয়েছে, একটি পরিবাহীর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা 6 মিনিট ধরে হলে আমাকে আধান জিজ্ঞেস করছে। আগে লেখো, আগে বলছে আই, প্রবাহ মাত্রা বলছে, আই কত বলে দিয়েছে 5 অ্যাম্পিয়ার। টাইমটা কত দিয়েছে, টাইম দিয়েছে তোমাকে 6 মিনিট, 6 মিনিট। এবার এটাকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে 6 × 60 করলে আমাদের অ্যান্সার চলে আসবে 360 সেকেন্ড, 360 সেকেন্ড। এবার দেখো আমাকে বার করতে বলেছে মোট পরিবাহিত আধান, আধান কোনটা আমাকে বার করতে বলেছে, ঠিক আছে, আধানটা কিউ, কিউটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু কিউ বাই টি, আমরা আই এর ভ্যালুও জানি, আমরা টি এর ভ্যালুও জানি, আমাকে বার করতে হবে কিউর ভ্যালু। তাহলে কি করব, এই যে টিটা আছে কিউর নিচে, এটাকে আই এর সাথে গুণ করে দেবো, আই এর সাথে গুণ করে দেবো, তাহলে কি হয়ে যাবে, আই টি ইকুয়াল টু কিউ হয়ে গেল। এবার এই দুটোকে সোয়াপ করে দাও, দেখো এই টিটাকে যদি আমি আই এর সাথে গুণ করি তাহলে কি হবে, আই টি হবে, আই টি ইকুয়াল টু কিউ, এই দুটোকে সোয়াপ করে দাও, তাহলে কিউ ইকুয়াল টু আই টি। এবার আমরা ভ্যালু গুলোকে বসাবো, আই এর ভ্যালু আছে 5 অ্যাম্পিয়ার, আর টি আছে 360 সেকেন্ড, ঠিক আছে। এবার এটাকে যখন আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করার পর কত অ্যান্সার আসছে দেখো, 0, 5 6 30, আর এদিকে আসছে তোমার 3 5 15, 1800। 1800 কি, 1800 কুলম, কারণ আমরা এখানে কি করছি, আধান বার করছি। উফ, হ্যাঁ আমরা এখানে আধান বার করছি, তাহলে 1800 কুলম, অপশন সি তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখি আমরা কি বলছে। আচ্ছা নেক্সট কোশ্চেন টাইপ চলে এলো না, খালি দেখো এই অঙ্কটা কিছু ছিল না, এগুলো খুবই সহজ অঙ্ক, তেমন কোনো কঠিন অঙ্ক কিচ্ছু না। খালি তোমরা এটাই দেখবে যে ফর্মুলাটাকে মনে রাখার চেষ্টা করতে হবে। আর যেটা বললাম যে যদি মিনিটে থাকে, যেমনি এখানে 6 মিনিট দেওয়া আছে, 6 মিনিট দেওয়া আছে, তাহলে এই মিনিটটাকে তোমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। এবার এটা যদি 6 সেকেন্ড দেওয়া থাকতো তাহলে এটা কিচ্ছু করতে হতো না, যেমনি ছিল সেমনি ভ্যালু বসিয়ে তুমি আরামসে অ্যান্সার বার করে দিতে পারতে, তেমন কিছু ব্যাপার না। এই অঙ্কগুলো তোমরা পারবে, এই অঙ্কগুলো তোমরা নিজেদের প্র্যাকটিস করা উচিত, এই অঙ্কগুলোতে তোমাদের আটকায় না। তাও আমি করে দিচ্ছি, কারণ কেউ যদি এখনো না করে থাকে তাকে তো করাতে হবে, তাই অল্প অল্প করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো এটা ওহমের সূত্র এলো, ঠিক আছে, ওহমের সূত্রে দেখো কোনটা কি, ভিটা কি, ভিটা বিভব প্রভেদ, আইটা তড়িৎ প্রবাহ মাত্রা, আরটা হয়েছে রোধ, ঠিক আছে। ভি ইকুয়াল টু আই আর, এটা আমাদের সমীকরণ। এবার এখান দিয়ে যদি বেসিক অঙ্ক দেয় তাহলে তুমি তো পারবে। মনে করো তোমাকে আইটা দেওয়া থাকলো, আই মান তোমাকে দেওয়া আছে, আর আর এর মান দেওয়া আছে, তাহলে তুমি ভিটা বার করতে পারবে না কত হয়েছে। তোমাকে তড়িৎ প্রবাহ মাত্রা দেওয়া আছে, তোমাকে রোধ দেওয়া আছে, তাহলে তুমি বিভব প্রভেদ তো বার করতে পারবে, পারবে। তাহলে এই যে বেসিক অঙ্কগুলো সেগুলো আমি আর এখন করাচ্ছি না। আরে দেখো সহজ, দেখো তেমন কিছু, দেখো মনে করো যে আই তোমাকে ওই 5 অ্যাম্পিয়ারই দেওয়া আছে, আর রোধ তোমাকে দেওয়া আছে, আমি ধরলাম রোধ কত ধরি, ঠিক আছে, 50 ওহম ধরছি, ঠিক আছে, 50 ওহম তোমাকে রোধ দেওয়া আছে। তোমাকে বলছে যে বিভব প্রভেদটা বার করো, তাহলে কিছুই না, দেখো বিভব প্রভেদ ইকুয়াল টু আই ইন্টু আর করবো, তাহলে তোমার কত হয়ে যাবে, 5 × 50 করলে তোমার অ্যান্সার চলে আসবে 250, 250। এবার এটা বিভব প্রভেদ, ইউনিটটা কি, ইউনিটটা হয়েছে ভোল্ট, ইউনিটটা হলো ভোল্ট, এইভাবে তোমার বার করতে হবে এটা। তাহলে এখানে আমাদের ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা আমাদের এমনি হয়ে যাবে, কারণ আমাকে রোধ বার করতে হবে, তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই, আর ইকুয়াল টু ভি বাই আই, এটা হয়ে যাবে, কারণ এই যে আইটা, এই ভি এর নিচে কিছু নেই মানে তো 1 আছে, তাহলে এই আইটা ভি এর নিচে চলে যাবে, এই আইটা ভি এর নিচে চলে যাবে, কারণ ভি এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 250 বাই নিচে কত, আইটা কত, আইটা 5 অ্যাম্পিয়ার, তাহলে 250 বাই 5, অ্যান্সার চলে এলো আমাদের 50
ওহম। তো এমনি অঙ্ক এমসিকিউ তে দিতে পারে, লং কোশ্চেনে কি করে একটু ঘুরিয়ে অঙ্কটাকে করে, ঠিক আছে? দেখো একটা টাইপ এখন করাচ্ছি, দেখো ভালো করে দেখবে, ঠিক আছে? দেখো কি বলছে, বলছে একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেইনস এর সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে, ঠিক আছে? তো আমাকে V1 প্রথম যে কারেন্ট মানে প্রথম যে বিভব প্রবেশ কত বলে দিয়েছে, 220 ভোল্ট। I1 টাও আমাকে বলে দিয়েছে দেখো 1 অ্যাম্পিয়ার। তারপর দেখো কি বলছে, ওই বাতিকে 110 ভোল্ট মেইনস এর সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ হবে, ঠিক আছে? তাহলে V2 টা আমাকে বলে দিয়েছে 110 ভোল্ট, I2 টা আমাকে বার করতে বলেছে, I2 টা আমাকে বার করতে বলেছে। এবার এই ফর্মুলাটা মানে তোমাদের অনেকের মনে পড়বে না, অনেকে ভাববে যে এটা কেমন একটা নতুন ফরম্যাট চলে এসেছে। কিচ্ছু নতুন ফরম্যাট না, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। আর সমান কি ছিল, ভি বাই আই, ঠিক আছে? এবার মনে করো আমি দুটো রোধ আমাকে আছে, R1 আরেকটা আছে R2। তাহলে R1 সমান কি হবে, V1 বাই R1। R2 সমান কি হয়ে যাবে, V2 বাই I2। এখানে ঠিক একই কনসেপ্টটা করেছে, কিচ্ছু না, কি হবে বলতো, এই দুটোর মধ্যে আমাকে রেশিও করতে হবে, মানে V1 বাই I1 ইকুয়াল টু V2 বাই I2। এছাড়াও আরেকটা ফরম্যাট আছে, ওটা আমি শেখাবো, তার আগে এইভাবে অঙ্কটাকে আগে করে দেখাচ্ছি, ঠিক? V1 বাই I1 ইকুয়াল টু V2 বাই I2। এবার ঠান্ডা মাথায় দেখো যে আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে এই I2 টা, ঠিক আছে? আমাকে বার করতে হবে এইটা, এই I2 টা আমাকে বার করতে হবে। তাহলে আমি কি করব, কোনাকুনি গুণ করে দেবো, I2 কে V1 এর সাথে গুণ করে দেবো, I1 কে V2 এর সাথে গুণ করে দেবো। তাহলে এখানে হয়ে যাচ্ছে V1 I2 ইকুয়াল টু I1 V2। এবার এখান থেকে আমাকে কি করতে হবে, I2 টা বার করতে, তাহলে I2 ইকুয়াল টু I1 V2 বাই নিচে V1 হয়ে যাবে। ওকে, এবার তুমি ভ্যালু গুলোকে বসাও। I1 আমাকে দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার, V2 টা আমাকে কত দেওয়া আছে, 110 ভোল্ট, আর নিচে দেওয়া আছে V1 220 ভোল্ট। তাহলে এটা কাটাকুটি করে কত আসবে, 11 দিয়ে কেটে যাবে, ঠিক আছে? এখানে 1 আসবে, নিচে 2 আসবে। তাহলে আমার অ্যান্সার চলে এলো হাফ অ্যাম্পিয়ার চলে এলো আমার অ্যান্সার, ঠিক আছে? এটাকে আর পয়েন্টে কনভার্টও করতে লাগবে না, I2 এমনি থাকবে। এবার এটাকে আরেকটা কিভাবে করা সম্ভব, এটা তোমার মাথায় আসছে নিশ্চয়ই। তুমি একটা ঠিক করে ঠান্ডা মাথায় দেখবে, ঠান্ডা মাথায় V1 I1 এর রেশিওটা তুমি বুঝো ভালো করে, V1 I1 আর V2 I2 যে আমরা পেয়েছি, এই রেশিওটা খুব ভালো করে বুঝবে। দেখো V1 কত ছিল, 220 ভোল্ট। I1 টা কত ছিল, I1 ছিল 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে? বুঝতে পেরেছো? V2 টা কত হচ্ছিল, 110 ভোল্ট। আর আমরা কত পেলাম, আমরা I2 টা পেলাম হাফ অ্যাম্পিয়ার। দেখো I2 টা আমরা পেয়েছি হাফ, তার মানে 0.5। এবার তুমি এখানে ভালো করে দেখো আমি কি বোঝাতে চাইছি। দেখো ভোল্টেজটা এখানে 220 ভোল্ট ছিল, বেশি ছিল, ভোল্টেজটা হাফ কমে গেল। হাফ কেন বলছি, 110 কে যখন আমরা 2 দিয়ে গুণ করব তখনই কিন্তু আমরা 220 ভোল্ট পাবো। 110 কে 2 দিয়ে যখন গুণ করবো তখনই 220 ভোল্ট পাবো। এবার দেখো এখানে 220 ভোল্টটা যখন 110 হয়ে গেল, 220 ভোল্টটা হাফ হয়ে গেল, 220/2 তাহলে 110। আর দেখো এখানেও দেখো 1 টাও কিন্তু তাই হলো, দেখো 1 অ্যাম্পিয়ার ছিল, ওটা হাফ অ্যাম্পিয়ার হয়ে গিয়ে 0.5 অ্যাম্পিয়ার হয়ে গেল। তার মানে কি, ভোল্টেজ যতটা কমবে কারেন্টও ততটাই কমবে, ভোল্টেজ যতটা বাড়বে কারেন্টটাও ততটাই বাড়বে। মানে এখানে দেখো এখানে 220 ভোল্ট ছিল, 110 ভোল্ট আছে। এবার এখানে দেখো এখানে 1 অ্যাম্পিয়ার আছে, এবার এখানে যদি 10 অ্যাম্পিয়ার থাকতো, তার মানে এটা শিওর তুমি ধরে রাখো যে আমাদের যে অ্যান্সার সেটা আমাদের 5 অ্যাম্পিয়ার আসবে। 10/2 করলে 5 অ্যাম্পিয়ার, কারণ এটা হাফ হয়ে যাচ্ছে। দেখো তুমি 220 ভোল্টের হাফ 110 হয়, আর 1-এর হাফ কত হয়, 0.5। আমাদের লজিকটা কিন্তু ঠিক আসছে। তার মানে এখানে আমাদের কি ফর্মুলাটা কাজ করছে, ওহমের সূত্রের যে প্রথম লাইনটা, প্রথম V ইকুয়াল টু I আর না, V ভ্যারাইজাস I, এই সূত্রটা আমাদের এখানে কাজ করছে। এই সূত্রে এটাই বলা হয়েছে যে বিভব প্রভেদ বাড়লে প্রবাহ মাত্রাটাও বাড়বে, বিভব প্রভেদ কমলে প্রবাহ মাত্রাটাও কমবে। এটা তখন হবে, আরেকটা জিনিস এখানে মনে রাখবে, এটা তখনই হবে যখন এই যে ফরম্যাটটা আমি বললাম যে V ভ্যারাইজাস I, এই সূত্র দিয়েও এটা করা যায়, ঠিক আছে? মেথড টু, এটা এটা তখন হবে যখন V আর V এর মধ্যে কোনো একটা রিলেশন থাকবে, এই সূত্রটা তখনই। এবার এই যে সূত্রটা, এটা তখন অ্যাপ্লাই করা যাবে যখন তোমার এই V এর সঙ্গে V1 এর সঙ্গে V2 এর কোনো একটা রিলেশন থাকবে, ঠিক আছে? রিলেশন বলতে এই না যে ওই দুটো ইকুয়াল হবে, মনে করো যে V1 আছে তোমার 100, V2 হলো তোমার 200, তাহলে এটা কত হবে,
এটা V2টা, যে V2টা আছে যে 200, এটা কত হবে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2V1, V1 এর ডবল, 100 ছিল 200 হয়ে গেল। বা এটা যদি 300 থাকতো, এটা যদি 300 থাকতো তাহলে কতটা হতো? এটা 3V1 হতো, কারণ 100 ইন্টু 3 করলে 300 পাচ্ছি আমরা। এমনি যদি হয় তখন এটা হবে, তাছাড়া হবে না। মনে করো যে এমনি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 110, এখানে দেওয়া আছে তোমার 500, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা হবে না। 100 আর 300 থাকলে তখন হয়ে যাবে, 100 আছে 500 আছে তখনও হয়ে যাবে, 110 আছে আর তোমাকে ওখানে দিয়েছে 511, বা এখানে দিয়েছে তোমাকে 1 অ্যাম্পিয়ার আর ওইদিকে দেওয়া আছে তোমার কত 3 অ্যাম্পিয়ার, তাহলে এই জিনিসটা হবে না, কারণ এই দুটোর মধ্যে একটা রিলেশন চাই, এই দুটোর মধ্যে একটা রিলেশন চাই, যে এটা হয়তো হাফ আছে, বা এটা হয়তো ডবল হয়ে গেল, বা তারও ডবল হয়ে গেল, বা 3 গুণ আছে, বা 6 গুণ আছে, বা 10 গুণ আছে, বা 15 গুণ আছে, এরকম হবে জিনিসটা। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, বা এইভাবে করলেও হয়ে যাবে, তো যদি না বুঝতে পেরে থাকো এইভাবে করলেও হয়ে যাবে, কোনো ব্যাপার কিছু নেই, একই জিনিস। পরের কোশ্চেনে দেখো কি বলছে, প্রথম পরিবাহীর রোধ বলছে দ্বিতীয় পরিবাহীর দ্বিগুণ। প্রথম পরিবাহী রোধ মানে R1টা বলছে দ্বিতীয় পরিবাহীর দ্বিগুণ, ঠিক আছে, প্রথম পরিবাহীর রোধটা দ্বিতীয় পরিবাহীর রোধের দ্বিগুণ, ঠিক আছে, এটাই বলতে চাইছে। তাহলে 2R2, আমি তো জানি না যে R1 R2 কত, আমি তো জানি না, আমাকে তো বলে দিচ্ছে প্রথম পরিবাহী রোধ দ্বিতীয় পরিবাহীর দ্বিগুণ, তাহলে আমাকে এটা ধরতে হবে যে প্রথম পরিবাহী রোধটা হয়েছে R1। তুমি লিখবে যে ধরি প্রথম পরিবাহীর রোধ R1, দ্বিতীয় পরিবাহীর রোধ R2। তাহলে প্রথম পরিবাহীর রোধটা কি অ্যাকচুয়ালি ফর্মুলা অনুযায়ী কি বলছে, যে R1টা কত বলেছে 2R2, কারণ দেখো প্রথম পরিবাহীর রোধ দ্বিতীয়টির দ্বিগুণ, দেখো এখানেই বলে দিচ্ছে দ্বিতীয় পরিবাহীর দ্বিগুণ, R1 2R2। তারপর কি বলছে দেখো, পরিবাহী দুটির দুই প্রান্তের বিভব পার্থক্য একই, তার মানে কি, তারপর দেখো কি বলছে, পরিবাহী দুটির দুই প্রান্তের বিভব পার্থক্য এক, ঠিক আছে, এটা এক বলেছে, সেম আছে, তাহলে প্রথম বিভব পার্থক্য আর দ্বিতীয় বিভব পার্থক্য সেম, মানে দুটোই ভি। কারণ এখানে আমাকে বলে দেয়নি যে বিভব প্রভেদ কত, 100 ভোল্ট না 200 ভোল্ট, আমার কিচ্ছু বলে দেয়নি, তাই আমি এখানে ধরবো যে বিভব প্রভেদ ভি ভোল্ট। তারপর কোশ্চেনটাকে পড়ো, ওদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত আমাকে বার করতে বলেছে। আমাকে R1 দেওয়া আছে, V1 ও দেওয়া আছে, এদের দুজনের মধ্যে আমাকে রিলেশনটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা রিলেশনটা কি জানি, তড়িৎ প্রবাহের I ইকুয়াল টু ভি বাই আর, ওহমের সূত্র থেকে আমরা এই যে ফর্মুলাটা এটা আমরা জানি। এবার আমাকে এখানে R1 আছে, V1 আছে, V2 টাও আছে, কারণ V1 আর V2 এর ভ্যালু এক। তাহলে এখানে আমাদের কি বার করতে হবে, এখানে আমাদেরকে এদের রেশিও বার করতে হবে, আর কিচ্ছু না, এদের যে রেশিওটা বার করতে হবে, মানে আমাকে বার করতে হবে I1 বাই I2, এইটা সমান আমাকে কত বার করতে হবে, অনুপাত বার করতে বলছে, অনুপাত, তড়িৎ প্রবাহের অনুপাত, তড়িৎ প্রবাহের অনুপাত আমাকে বার করতে বলেছে। I1 বাই I2 এটা কত আমাকে বার করতে হবে, তাহলে আমি এখান থেকে ধরছি যে I1 ইকুয়াল টু V1 বাই R1। V1 এর ভ্যালু আমরা জানি V, R1 টা কি ছিল, R1 টা ছিল 2R2, তাহলে V2R2। এটাকে কি আর কিছু করা যাবে? এটাকে আর কিছু করা যাবে না, এটা এমনি রাখো। এবার I2 এর ভ্যালুটা কি হবে, I2 এর ভ্যালু V বাই, সরি V2 না, এবার 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 সেম ভাবে আমরা কি করব, I2 বার করব, ঠিক আছে, দ্বিতীয় কারেন্টটা, তাহলে I2 ইকুয়াল টু V2 বাই R2, ঠিক আছে, এটা হচ্ছে I1 আর I2। এবার আমাকে এই রেশিওটা বার করতে হবে যে I1 বাই I2 কত হবে, তাহলে কিচ্ছু না, এখান থেকে বার করো I1 বাই I2, তার মানে কত এখানে হলো, এখানে দেখো I1 এর ভ্যালু কত, V বাই 2R2, নিচে এখানে V2 টার ভ্যালুটা কিন্তু আমি এখানে বসাইনি না, এখানে এটাও V বাই R2, ঠিক আছে, কারণ দেখো V1 আর V2 ভ্যালু তো সেম, এখানে তো বলে দিয়েছে যে বিভব পার্থক্য এই যে একই, একই থাকবে, এটা বলে দেওয়া আছে এখানটাই, যে এখানটা বলে দেওয়া আছে, তাহলে V বাই R2। এবার এটাকে আমরা কি করব, নিচেরটাকে উল্টে দেবো, ভাগের আছে গুণে করে দেবো, তাহলে কি হবে, তাহলে এখান থেকে হয়ে যাবে V বাই 2R2, 2R2 ইন্টু R2 বাই V, এটা হবে। এবার দেখো V আর V এখানে কেটে গেল, R2 আর R2 এখানে কেটে গেল, তাহলে কি থাকলো, এখানটা 1 থাকলো, উপরে কিছু নেই মানে 1 আছে, নিচে 2, তাহলে এখানে আমাদের I1 ইজ টু I2 কত পেলাম আমরা রেশিওটা 1:2। আরে বাবা 1/2 বাই ফর্মে মানে ওটা 1:2 অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে অনুপাতের ক্ষেত্রে যদি আমরা ফর্মুলাটা দেখি, তো এটা আসছে আমাদের অ্যান্সার। এগুলো কঠিন না, কিন্তু কঠিন অঙ্ক আমি দিয়েছি, আস্তে আস্তে আসবে, ঠিক আছে, অনেক অঙ্ক আছে, দুটি ভিন্ন
এগুলো কঠিন না, বাট কঠিন অঙ্ক আসবে, আস্তে আস্তে আসবে, এই পিডিএফ এই আছে। কঠিন অঙ্ক কিছু না, কিন্তু এই ভিডিও, এগুলো কঠিন অঙ্ক না, কিন্তু এই ভিডিওতে কঠিন অঙ্ক আছে, ঠিক আছে? আরেকটু আস্তে আস্তে দেখবে তুমি কঠিন অঙ্ক আছে। দুটি, তারপর দেখো কোশ্চেনে, দুটি ভিন্ন উপাদানের পরিবাহীর বিভব প্রভেদের মান সমান, ঠিক আছে? বিভব প্রভেদ আমাকে দেওয়া আছে, দুটো উপাদান, তাহলে এখানেও দেখো আমাকে, দেখো এই কোশ্চেনটা কি বলছে, দুটি ভিন্ন উপাদানের পরিবাহীর বিভব প্রভেদের মান সমান, ঠিক আছে? এখানটাও আমাকে বিভব প্রভেদটা সেম রেখেছে, মানে V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু V, মানে বিভবটা সমান, দুটো উপাদানেরই বিভব সমান। বলছে এদের মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার 35 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে এদের রোধের অনুপাত কত? দেখো কত সহজ অঙ্ক, দেখো আগেরটার মতোই সেম। আগেরটা কি ছিল? আগেরটা ছিল তোমার কারেন্টের অনুপাত, এখানে বলেছে রোধের অনুপাত, দেখো সেম জিনিস, কিচ্ছু না, দেখো একদম সেম জিনিস, দেখো ভালো করে বুঝবে, কিচ্ছু না। ফর্মুলাটা কি হবে? আর ইকুয়াল টু ভি বাই আই, আর ইকুয়াল টু ভি বাই আই, ওহমের সূত্র অনুযায়ী। ওকে, তাহলে এবার দেখো আমাকে ভ্যালুটা কি দেওয়া আছে, I1, I1 আমাকে দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার, I2 আমাকে দেওয়া আছে 35 অ্যাম্পিয়ার। তাহলে এটা ওহমের সূত্র থেকে আমরা পাচ্ছি যে আর ইকুয়াল টু ভি বাই আই, এই ফরম্যাটটা পাচ্ছি ওহমের সূত্র থেকে। তাহলে এবার আমাকে বলেছে দুটো রোধ, কারণ দেখো রোধের অনুপাত বলছে মানে দুটো রোধের অনুপাত বলছে, তাহলে আর ওয়ান সমান কি? আর ওয়ান সমান হবে V1 বাই I1, V1 বাই I1, তাহলে V1 টা তো V, I1 টা কত? এখানে 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার এখানে বসিয়ে দাও। ঠিক সেম ভাবে R2, R2 সমান কি? V2 বাই I2, V2 এর ভ্যালু কত? V2 এর ভ্যালু V, I2 এর ভ্যালু কত? 35 অ্যাম্পিয়ার, তো 35 বসিয়ে দাও এখানে। এবার এই দুটোর মধ্যে রেশিও করো, কিচ্ছু না, এই দুটোর মধ্যে রেশিও করতে হবে। R1 বাই R2 কত? এটা তোমাকে বার করতে হবে, এটা তুমি বার করো, এটা কিচ্ছু আমি বলবো না, সেম আগেরটাই মতো, এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা তুমি কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? উইথ সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার এটা কত? 6 নাম্বার কোশ্চেন, 6 নাম্বার কোশ্চেন হলে এটা কমেন্ট করবে। ওকে, ঠিক আছে। ওকে, এবার দেখি নেক্সট অঙ্ক কি বলছে। আচ্ছা, এবার টাইপ 4 চলে এলো, টাইপ 4 এলো, শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়। দেখো এই অঙ্কগুলো করতে সবার ভালো লাগে জানি, এখান থেকে একটু কঠিন কঠিন অঙ্কটা ঘুরিয়ে ফিরিয়ে করে, কিচ্ছু না, ঘুরিয়ে ফিরিয়ে করে। দেখো তুমি সিম্পল অঙ্ক তো জানো, মনে করো তোমাকে দেওয়া থাকবে একটা 5 ওহম আর 6 ওহম রোধ। এবার যদি এটাকে তোমাকে বলা হয় যে শ্রেণী সমবায়তে করতে, শ্রেণী সমবায় করতে, তুমি কি করবে? কিছুই না, আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু, যেমনি এখানে আছে সেরকম। তাহলে 5 প্লাস 6, তোমার অ্যান্সার চলে আসবে 11 ওহম। এবার এটাকে যদি আমাকে সমান্তরাল সমবায় বলতো, সমান্তরাল, সমান্তরাল প্যারালাল, প্যারালালে যদি আমাকে এটাকে বলা হয়, তখন কিছু না, একই রকম ভাবে করবো, 1/5 প্লাস 1/6, কিছু না, খালি 1/, ফরম্যাটে করতে হবে, এটা খালি আমাকে করতে হবে 1/, ফরম্যাটে, ঠিক আছে? আর এদিকে রেজিস্ট্যান্সটা এটা থাকবে, ওটা 1/, ফরম্যাটে থাকবে। পরে যখন এটা আমার ক্যালকুলেশন হয়ে যাবে, তখন আমি ওটাকে 1/r-টাকে আর করে দেবো, মানে এখানে যে অ্যান্সারটা বেরোবে সেই অ্যান্সারটা উল্টে যাবে, ব্যাস, ঠিক আছে? ওটাই আমাদের যে তুল্য রোধ। একই রকম, খালি এখান থেকে একটু আলাদা করে দেবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, ঠিক আছে? কঠিন না। এবার দেখো এই কোশ্চেনটা তোমরা পারবে। 2 ওহম, 3 ওহম আর 4 ওহম রোধ গুলিকে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় যুক্ত করলে দুই ক্ষেত্রে প্রাপ্য তুল্য রোধগুলির অনুপাত কি হবে? এই দুটোর মধ্যে রেশিও করতে, মানে কি, সমান্তরাল সমবায়, সরি, শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের মধ্যে রেশিও করতে, আগে ওই দুটোকে বার করো, আগে ওই দুটোকে বার করো, বার করে তারপর রেশিও করবো আমরা। দেখো শ্রেণী সমবায় কি হবে? শ্রেণী সমবায়, শ্রেণী সমবায় হবে আর এস। শ্রেণী সমবায়ের যে ইংলিশ টার্ম সেটা হচ্ছে সিরিজ, আর সমান্তরাল সমবায়ের ইংলিশ টার্ম প্যারালাল, ঠিক আছে? তাই এটা আমি আর সিরিজ লিখেছি, আর নিচে এস, কেন? সিরিজ অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে? সিরিজ অফ রেজিস্ট্যান্স, আর এস ইকুয়াল টু 2 প্লাস 3 ওহম প্লাস 4 ওহম, তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করে কত আসবে? 9 ওহম। সমান্তরাল সমবায় বার করো, সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায় যদি দুটোর থাকতো তাহলে শর্টে বার করা যেত, তোমরা ওটা জানো যে উপরে গুণ হয় নিচে যোগ হয়, ওইভাবে করলে বার করা যায়। এখানে যেহেতু 3টে আছে, তাই এখানে আমি ওটা আর করছি না, এখানে আমি করেই ক্যালকুলেশন করেই করব, কারণ ভুল হয়ে যায় অনেক সময়, ঠিক আছে? 1/2 প্লাস 1/3 প্লাস 1/4, এবার 2 3 4, ঠিক আছে? এটা নিচে লসাগু কত আসবে? 12, ঠিক আছে? লসাগু 12ই আসবে। এবার দেখো কিচ্ছু না, 6, 6 দুগুণে 12, ঠিক আছে? 3 4 12, 4, আর এখানে 12 আছে, 4 আছে, তার মানে এখানে 3 4 12, 3, তাহলে 6 প্লাস 4 10, তাহলে এটা আমাদের অ্যান্সার আসছে 13/12। কিন্তু একটা জিনিস দেখবে, এখানে 1/rp আছে, এটাই সবাই ভুল করে, 1/rp মানে এটা রোধাঙ্ক এখন আছে, ঠিক আছে? রেজিস্ট্যান্স নয়।
রেজিস্ট্যান্স করতে গেলে এটাকে আমাকে উল্টাতে হবে, আর প্যারালাল করতে হবে, ঠিক আছে। আর প্যারালাল ইকুয়াল টু তাহলে হয়ে যাচ্ছে আমার 12/13 ওহম। আর যেখান থেকে তুমি তোমার কি বলবো ডেটা গুলোকে বসাবে, ওখান থেকেই তোমাকে ইউনিট গুলোকে বসাতে হবে ওহম, ঠিক আছে। দেখো এটা বেরিয়ে গেল আমাদের আরপি, এটা আমাদের বেরোলো আরএস। এবার এই দুটোকে আমাকে রেশিও করতে হবে। দেখো কি বলছে, প্রাপ্য তুল্যরোধগুলির অনুপাত অনুপাত আমাকে বার করতে বলেছে, ঠিক আছে। অনুপাত বার করতে বলেছে। এবার দেখো অনুপাতটাকে বার করো। আরএস বাই আরপি ইকুয়াল টু কত হচ্ছে 9 বাই নিচে কত 12/11। তাহলে এখানটা 9 বাই নিচে কত 12/13। তাহলে এখানটা যদি আমরা এমনি করি 9 ইন্টু 13/12। এবার এটাকে ক্যালকুলেশন করো, ঠিক আছে। 3 3 9, 4 12, আর কাটাকুটি যাবে কি 39/4, ঠিক আছে। এটা আসবে 39/4। আচ্ছা, আর কাটাকুটি যাবে না, তো এটাকে এমনি রেখে দাও, ঠিক আছে। তাহলে আমাদের কি বেরোলো, আরএস বাই আরপি ইকুয়াল টু 39/4। তাহলে এটার মধ্যে যে অনুপাতটা কি হবে, আরএস ইজ টু আরপি ইকুয়াল টু 39 বাই ইজ টু 4, ঠিক আছে। 39:4, এটা আমাদের অ্যান্সার বেরোলো। অনুপাত বার করতে হয়েছে, অনুপাত বেরিয়ে গেছে। এটা হয়ে গেল, অনুপাত বেরিয়ে গেল। এবার দেখো আরেকটা কোশ্চেনও দেওয়া আছে, বলছে কোন ক্ষেত্রে তুল্য রোধের মান বেশি হবে। কোন ক্ষেত্রে তুল্য রোধের মান বেশি, এটা তুমি ভালো করে দেখো, তুমি অ্যান্সার এই দেখো, তুমি আগেই বার করেছো শ্রেণী আর সমান্তরালে। দেখো আর এস আছে, আর এস এর ভ্যালু কত 9 ওহম, আর আরপি এর ভ্যালু কত বেরিয়েছে 12/13। এটা কিন্তু খুব বেশি গ্যাপ নেই। যদি এরকম থাকতো এটা যে কি বলবো 100/13, বা উপরে জিনিসটা মানে উপরে যে মানটা ওটা যদি মানে উপরে যে সংখ্যাটা ওটা যদি বেশি থাকতো, তাহলে কি হতো, তাহলে ওটা 9 ওহমের থেকে ভ্যালুটা বেশি হতো। কিন্তু এটা 12/13 আছে, মানে কি বলতো 13 থেকে 12টা ছোট, তো উপরের জিনিসটা তো 12 থেকে ছোট, মনে করো যে হাফ 1/2। এই যে দুয়ের থেকে তো একটা তো ছোট, দুয়ের থেকে এক ছোট, তাহলে এটা অ্যান্সার কত আসতো 0 পয়েন্ট আকারে চলে আসতো। তার মানে এটা দেখো, এটা 13/12 থাকলে এটা হয়তো একটু, তাহলে দেখো এখানেও দেখো 12/13 আছে, তার মানে এটাও 0 পয়েন্ট আকারে আসবে। 0 পয়েন্ট দিয়ে যে রোধটা বেরোবে সেটা বড় হবে না 9 ওহম রোধটা বড় হবে, 9 ওহম রোধটা। তাহলে এখানে আমরা কি বেরোবে, এটা হবে কি শ্রেণী সমবায়। কেন হলো বুঝতে পারলে। এগুলো আর কিছু ব্যাখ্যা করার নেই, এগুলো সিম্পল জিনিস, তাই এগুলো আর কিছু বললাম না, ঠিক আছে। এবার নেক্সট অঙ্ক বলছে, একটি তারের রোধ 30 ওহম, এই তারটিকে সমান 3টি অংশে বিভক্ত করে প্রত্যেকটি টুকরো তারকে সমান্তরাল সমবায়, ঠিক আছে, এখানে সমান্তরাল আছে, অনেকে দেখতে পাবে না, এখানে লিখেই দিই সমান্তরাল সমবায় যুক্ত করলে সমবায়ের তুল্যরোধ কত। মানে এই যে তারটা ছিল 30 ওহম রেজিস্ট্যান্সের তারটা ছিল রোধে, এটাকে আমাদেরকে এটা বলেছে ওরা যে 3টে অংশে বিভক্ত করেছে, আর প্রত্যেকটা টুকরোকে সমান্তরাল সমবায় যুক্ত করে দিয়েছে, মানে এইভাবে এইভাবে যুক্ত করে দিয়েছে, এইভাবে, ঠিক আছে। এটাও 30 ওহম, এটাও 30 ওহম। তাহলে এখানে বার করো 1/rp ইকুয়াল টু 1/30 প্লাস 1/30 প্লাস 1/30 ওহম। তাহলে এটা 30 হয়ে যাবে নিচে, আর এটা 1 প্লাস 1 প্লাস 1, কারণ 30 কে 30 দিয়ে ভাগ করলে 1ই থাকে, ঠিক আছে। তাহলে আরপি সমান কি হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি কি আসছে, এটা অ্যাকচুয়ালি আসছে 3/30 ওহম। তাহলে আরপি সমান কি হয়ে যাবে 30/3, মানে আমাদের অ্যান্সার চলে এলো 10 ওহম। 10 ওহম আমাদের অ্যান্সার চলে এলো, এটাই আমাদেরকে অ্যান্সার বার করতে বলেছে। বেরিয়ে গেল তুল্য রোধ, দেখো কত সহজে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। খালি কিছু না, খালি বুঝে বুঝে অঙ্কটাকে পড়ে পড়ে তোমাকে বুঝতে হবে যে কি বলতে চাইছে, তাহলে তুমি পারবে। এবার দেখো এটা এটা নিজে এবার করো, কি বলছে দেখো 27 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে দেখো সেম অঙ্ক সমান 3 ভাগে ভাগ করে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, সমবায়টির তুল্য রোধ কত, এটা তোমরা নিজেরা বার করবে। কিচ্ছু না, এই যে ডায়াগ্রামটা এরকম হবে, এইরকম ঠিক আগেরটার মতোই আমি আঁকছি এইভাবেই, কারণ এইভাবেই আঁকতে হবে। আঁকতে আমার ঠিক মতো হচ্ছে না তো আঁকাটা,
একটু প্রবলেম হয়ে যাচ্ছে পেনটার জন্য। যাই হোক, তো এইভাবে সমান্তরাল সমবায়তে আছে, তোমরা খালি ভ্যালু গুলোকে বসাও আর ঠিক আগের অঙ্কটা সেম অঙ্ক এটাকে তোমরা করো আর কমেন্ট করো। এটা অনেকে ভাববে যে আমি কেন এমনি বলছি, সব অঙ্ক তো আমিই করিতে পারি। যতক্ষণ না তোমরা নিজেরা করবে না, না যে কটা অঙ্ক আমি বলছি সে কটা অঙ্ক নিজেরা একটু করো, করলে তাহলে প্র্যাকটিস হবে, প্র্যাকটিস হলে তবেই তোমার অঙ্কটা ক্লিয়ার হবে। যতক্ষণ না তুমি এটা করবে না, মাধ্যমিক কিন্তু সামনে চলে এসেছে, আর কিন্তু টাইম নেই। যতক্ষণ না তুমি এই জিনিসগুলো করবে না, ততক্ষণ কিন্তু এটা মেকআপ হবে না। তাই যেভাবে আমি বলছি সেভাবে করো, দেখবে তুমি বলছি একটা অঙ্ক আর আটকাবে না, তুমি সব অঙ্ক পারবে। ওকে, এবার দেখো, এবার আসছে আমাদের সার্কিট সংক্রান্ত এই যে টাইপটা 10 নম্বর থেকে আমরা যে অঙ্ক যে কটা অঙ্ক করবো এগুলো সব সার্কিট সংক্রান্ত প্রবলেম থাকবে, ঠিক আছে, বর্তনী সংক্রান্ত প্রবলেম, এগুলো সব সার্কিট প্রবলেম থাকবে, ঠিক আছে। এগুলোতে এইরকম ডায়াগ্রাম থাকবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ডায়াগ্রাম আছে, কিন্তু ওটা মাধ্যমিকের নেই অতটা। যাই হোক, তো এই অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। সিম্পল অঙ্ক, দেখো তুমি এটা পারবে, এক্ষুনি পারবে, বলো এটা কি হবে অ্যান্সার। ভিডিওটা পজ করে একবার নিচে একবার অফ চেষ্টা করো অঙ্কটা, তারপরে আমার সলিউশনটা দেখবে, ঠিক আছে। আমি ট্রাই করছি, 1 2 3 স্টার্ট, চল। আবার আমি করছি, দেখো 2 ওহম আছে, এখানে 2 ওহম আছে, এইভাবে চলে গেল সার্কিটে, দেখো এইভাবে তারটা এইভাবে চলে গেছে। আর এখানটা 3 ওহম আছে, এখানে 6 ওহম রোধ আছে, আর এখানটা বি, আর বলছে আমাকে যে এ আর বি এর মধ্যে তুল্য রোধ বার করতে। আগে আমার কি করতে হবে, এই যে 3 ওহম আর 6 ওহম, দেখো তুমি দেখেই বুঝতে পারছো ওই দুটো প্যারালালে আছে, ওই দুটো সমান্তরাল সমবায়তে আছে, তাহলে ওই দুটোর আমরা সমান্তরাল সমবায়, ওই দুটোর যে তুল্য রোধ 3 ওহম আর 6 ওহমের মধ্যে যে তুল্য রোধ সেটা আমার বার করতে হবে। তাহলে 3 ওহম ও 6 ওহমের মধ্যে তুল্য রোধ, ঠিক আছে, তুল্য রোধ আমি আর লিখলাম না, আমি ডাইরেক্ট করছি 1 বাই, আচ্ছা দেখো এখানে আমি ওই ওই ফর্মুলাটা লাগে, কারণ এখানে দুটো রোধ আছে। তাহলে আর পি ইকুয়াল টু, আমি কি বলেছি, উপরে গুণ হবে 3 × 6 বাই নিচে যোগ হবে 3 + 6, তাহলে 18/3 আর 6 কত হয়, 9। তাহলে 18/9 হয়ে গেল আমার 2 ওহম। তাহলে এবার সার্কিটটা কিরকম হবে, এবার সার্কিটটা এরকম হয়ে গেল, এখানটা 2 ওহম ছিল, আর এই 3 ওহম আর 6 ওহম মিলে 1 ওহম হয়ে গেল, একটা রেজিস্ট্যান্স হয়ে গেল। রেজিস্ট্যান্সটা তো কমে গেল না, কারণ আমরা তো তুল্য রোধ বার করে দিলাম। তুল্য রোধ মানে কি, নেট রেজিস্ট্যান্সটা, তাহলে নেট রেজিস্ট্যান্সটা বেরিয়ে গেল, তার মানে এটা একটা রেজিস্ট্যান্স হয়ে গেল। এখানে এখন আছে 2 ওহম, আর এখানটা আছে এখন 2 ওহম, তাহলে 2 ওহম আর 2 ওহম কত হয় ভাই, এটা তো তুমি জানো, এমসিকিউ আছে, এ আর বি এর তুল্য রোধ বার করতে বলেছে, 2 ওহম আর 2 ওহম কত হয়, 2 আর 2 ওহম 4 ওহম হয়, তাহলে এখানে অপশন হয়ে যাবে অপশন ডি, 4 ওহম আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। বুঝতে পেরেছো আশা করি, এই ধরনের অঙ্ক নিয়ে আশা করি আর কোনো প্রবলেম নেই। ওকে, তো আশা করছি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলছে, এটা প্রশ্ন বিচিত্রার অঙ্ক, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো যদি তুমি শিখে গেছো, সার্কিট নিয়ে আর কোনো একটা অঙ্ক আটকাবে না, সার্কিট নিয়ে আর একটা অঙ্ক আটকাবে না, এটা আমি তোমাকে ভালো করে শেখাচ্ছি, ঠিক আছে, ভালো করে বুঝবে অঙ্কটা। দেখো একটা ত্রিভুজের মতো সার্কিট দেওয়া আছে, নিচে আছে 2 ওহম, এখানটা 1 ওহম আছে, এখানে 1 ওহম আছে, ঠিক আছে, এইভাবে আছে। এবার এটাকে বুঝবে ভালো করে, তুমি জিনিসটা জিনিসটা ভালো করে বুঝবে। এ আর বি এর মধ্যে আমাকে তুল্য রোধ বার করতে বলেছে। এবার এ আর বি কোনটা, এইটা। এরকম সার্কিট যখনই দেওয়া থাকবে তুমি কি করবে বলতো, তুমি উপর থেকে কাজ করবে, উপর থেকে কাজ করবে সবসময়, উপর থেকে। এটা দেখো নিচে দেওয়া আছে, এ আর বি এর পয়েন্টটা যে নিচে আছে, তুমি উপর থেকে ক্যালকুলেশন করবে। অনেকে কি করে, অনেকে নিচের থেকে ক্যালকুলেশন করে, তো সেটা তুমি করতে যাবে না, যেভাবে বলছি। এবার দেখো তুমি এইভাবে গেছে পয়েন্টটা, দেখো এইভাবে গেছে, এইভাবে গেছে, এই 1 ওহম এলো, এইভাবে গেছে সার্কিটটা, দেখো তুমি। তুমি আমাকে একটা কথা বলো, শ্রেণী সমবায় কখন হয়, শ্রেণী সমবায় এইভাবে হয়, যখন এইভাবে শ্রেণী সমবায় থাকে। শ্রেণী সমবায় মানে কি, দুটো রোধ পাশাপাশি আছে, মানে দুটো রোধ একটাই ওয়্যারের মধ্যে দুটো রোধ আছে। মনে করো এটা একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে দুটো রোধ আছে, তাহলে ওটা হচ্ছে শ্রেণী সমবায়, তাহলে ওটা আমরা শ্রেণী সমবায় বার করতে পারবো। সমান্তরাল সমবায় মানে কি, ওই যে পরিবাহীটা ওটাকে আমি প্যারালালে এইভাবে কানেক্ট করেছি, প্যারালালে এইভাবে কানেক্ট করেছি। তাহলে এখানটা তুমি আমাকে বলো যে এটা শ্রেণী সমবায় না সমান্তরাল সমবায়, এই যে এই জিনিসটা শ্রেণী সমবায় কেন, কারণ তো তুমি ভালো করে এটা বোঝার চেষ্টা করো, দেখো এই ওয়্যারটা এইভাবে আছে, অ্যাকচুয়ালি এটা এইভাবে আছে 1 ওহম, আর ওই দিকটা কত 1 ওহম, এটা এইভাবে আছে। এবার এই জিনিসটা এইভাবে থাকুক, আর এই জিনিসটা এইভাবে থাকুক, জিনিসটা কিন্তু সেম, সার্কিট কানেকশনটা কিন্তু সেম। কেন সেম, তুমি মনে করো, তুমি এটা জিনিসটাকে এইভাবে ভাবো, তুমি মনে করো যে তুমি একটা সোজা রাস্তাতে যাচ্ছ, তুমি একটা সোজা রাস্তাতে যাচ্ছ, এবার এই রাস্তাটা একটু ব্যান্ড হয়ে গেছে, এরকম হয়ে গেছে, দাঁড়াও আমি তোমাকে বোঝাচ্ছি। তুমি মনে করো যে তুমি এইভাবে একটা রাস্তাতে যাচ্ছ, রাস্তাটা একটু কি হলো, এইভাবে ব্যান্ড হয়ে গেল, ব্যান্ড হয়ে তুমি এইভাবে গেলে, গিয়ে তুমি
মেন রোড, এখানটা মেন রোড আছে, মেন রোডে তুমি উঠে গেলে। তো এবার তুমি বলো যে এই যে রাস্তাটা, রাস্তাটা তো সেমই আছে না, রাস্তাটা কি কোনো চেঞ্জ হয়েছে? যে না রাস্তা এইভাবে দু পার্টে ভাগ হয়ে গেল, কিছু হয়েছে কি? রাস্তাটা তো সেম, খালি কি একটু বেঁকে গেছে। বাঁকাটা থাকতেই পারে, বাঁকতেই পারে একটা ওয়্যার, এই যে আমার 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 এই যে ওয়্যার আছে, এটাকে আমি এইভাবেও রাখতে পারি, এটাকে আমি এমনিও করতে পারি, এটাকে আমি এমনিও করতে পারি। এটাতে কোনো প্রবলেম আছে? এটাতে কি কোনো প্রবলেম আছে? প্রবলেম নেই তো, কারণ ওয়্যারটা তো একটাই না, ওয়্যারটাকে আমি ভাগ করছি না। সমান্তরাল সমবায় মানে কি? সমান্তরাল সমবায় হয়েছে এইভাবে আছে, আমি এখান দিয়ে এইভাবে আরেকটা সার্কিট লাগিয়ে দিচ্ছি, এইভাবে আরেকটা সার্কিট লাগিয়ে দিচ্ছি। এখানটা দেখো, এখানটা একটা মিড পয়েন্ট, এখানে মিড পয়েন্ট, এখানটা, এইভাবে হচ্ছে সমান্তরাল সমবায়টা। শ্রেণী সমবায় তো এটা, কারণ দেখো এটা সোজা ভাবে গেছে, দেখো স্ট্রেট রাস্তাটা, রাস্তা কি চেঞ্জ হয়েছে? রাস্তাটা আমি ওই রাস্তাতেই যাচ্ছি, রাস্তাটা সোজা হোক আর বেঁকা হোক রাস্তা তো একই আছে না। এখানেও একই জিনিস হয়েছে, এখানেও একই হয়েছে, এই যে সার্কিটটা আছে এটা সেম এইভাবে গেছে, দেখো এইভাবে গেছে, এটা কিচ্ছু বাঁকেনি। বাঁকলে কি হলো? এটা এখনো শ্রেণী সমবায়তে আছে, তার মানে আমাদের যে সার্কিট ডায়াগ্রামটা সেটা কিরকম হবে? সেটা এইরকম হবে, এইরকম আছে অ্যাকচুয়ালি, জিনিসটা এইভাবে আছে। সার্কিট ডায়াগ্রাম না আঁকলেও চলবে, ঠিক আছে, আমি তবু এঁকে দিচ্ছি, অনেকে না আঁকলে একে একবার দেখিয়ে দেবে, ঠিক আছে, এঁকে দেখিয়ে দিলে দেওয়াটাই আমার মনে হয় ভালো। ঠিক আছে, এই দেখো, এটা হলো সার্কিট ডায়াগ্রাম। এবার তুমি এটাকে ক্যালকুলেশন করে এটা তুমি পারবে, উপরে এটা উপরটা যোগ হয়ে যাবে আর নিচেরটা ভাগ হয়ে যাবে, তাহলে এটা কত হচ্ছে? 1+1, সিরিজটা কত বেরোচ্ছে? 1+1, 1, 2 ওহম। এবার আমাকে প্যারালাল করতে হবে, কারণ দেখো এই যে এটা, এই পুরোটা 2 ওহম হয়ে গেল, এই পুরোটা একটা রেজিস্ট্যান্স হয়ে গেল, 2 ওহম হয়ে গেল। এবার এই 2 ওহম আর 2 ওহম বার করতে হবে, 2 ওহম আর 2 ওহম, তাহলে আর প্যারালাল, উপরে 2 ওহম আছে, নিচে 2 ওহম আছে, উপরে 2 ওহম নিচে 2 ওহম, এটা সমান্তরালে আছে, তাহলে আর প্যারালাল ইকুয়াল টু 2 × 2/2 4/4, বেঁচে থাকলো 1 ওহম। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা আর প্যারালাল লিখতেও পারো বা এটা শুধু আরও লিখতে পারো, কেন? কারণ এখানটায় আমাদের তুল্য রোধ বেরিয়ে যাচ্ছে, আমাকে তো তুল্য রোধ বার করতে বলেছে, এ আর বি এর মধ্যে আমার তুল্য রোধটা বার করতে বলেছে, আমাদের এখানেই তুল্য রোধটা বেরিয়ে গেছে, তাহলে এখানটা আমরা এটা আর প্যারালাল না লিখে আর লিখতে পারি, আর ইকুইভ্যালেন্ট লিখতে পারি, আর নেট লিখতে পারি, যেটা ইচ্ছা তোমার লিখতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এই অঙ্কটা দেখবে পর্ষদের সেটে আছে, ঠিক আছে, পর্ষদের টেস্ট পেপারটাতে আছে, সুভাষপল্লীর অঙ্কতে আছে, সুভাষপল্লী বিদ্যানিকেতন হাই স্কুল এই সেটটাতে আছে। এই সার্কিটটা এবার তুমি বার করো, দেখো সেম, দেখো তুমি এক্ষুনি, দেখো তুমি এটা করলে, এই অঙ্কটাই দেখো তুমি, এই অঙ্কটাই আছে, এই যে এটা তুমি এক্ষুনি করলে কিচ্ছু না, একদম সেম ক্যালকুলেশন হবে। প্রথমে এই দুটোকে শ্রেণী সমবায় করলে, শ্রেণী সমবায় হয়ে গেল, তারপর যেটা বেরোলো ওটার সঙ্গে এই যে 5 ওহমটা আছে, এই দুটো রোধের আবার সমান্তরাল সমবায় হবে, কারণ কারণ এই দুটো রোধ এইভাবে আছে, প্যারালালি আছে এইভাবে। এটা ক্যালকুলেশন হয়ে গেল, ক্যালকুলেশন করে যে রোধটা বেরোলো ওটার সঙ্গে এই যে 2 ওহমটা আছে ওটার আবার শ্রেণী সমবায় হবে, তবে গিয়ে এ আর বি এর যে তুল্য রোধ বেরিয়ে যাবে। এটা কিচ্ছু না, এটা আমি বলবো না, এটা তুমি কমেন্টে করবে, ঠিক আছে, এটা তোমরা প্র্যাকটিস করো, আমি শিখিয়ে দিলাম, শেখানো হয়ে গেল, এবার এটাকে তোমরা সলিউশন করো, তার অ্যান্সার ঠিক হবে, আমি তো লাইক করবোই, বুঝতে পেরে যাবে। ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নিচের চিত্রে বর্তনীর তুল্য রোধ আর প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করো। এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক আর কঠিন অঙ্ক, আর এটা প্রশ্ন বিচিত্রার অঙ্ক, ঠিক আছে, তুমি দেখেই বুঝতে পারবে যে কোনটা প্রশ্ন বিচিত্রা আর কোনটা টেস্ট পেপারে। এতক্ষণ ধরে এবিটিএ পর্ষদের আসছিল, প্রশ্ন বিচিত্রারও এখন আসতে শুরু করে দিয়েছে। বলছে প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা দেখো, এখানে দেখো দেওয়াই আছে, ওরাই আমাদের কাজ করে দিয়েছে, যেখানে I1 দেওয়া আছে এখানটা I2 দেওয়া আছে, প্রবাহ মাত্রাগুলো দেওয়া আছে। আমাকে I1 আর I2 এর ভ্যালুটাকে বার করতে হবে, I1 আর I2 এর ভ্যালুটাকে বার করতে হবে। তার আগে আমার কি করতে হবে? তার আগে আমাকে তুল্য রোধটা বার করতে বলছে, তুল্য রোধটা চলো বার করে নি। দেখো ঠিক একই রকম, এখানে 3 ওহম আছে, 6 ওহম, তাহলে কত হবে? আর প্যারালাল তুল্য রোধটা কত হবে আমাকে বার করতে হবে, 3 × 6/3 + 6, তাহলে এটা কত হবে অ্যান্সার? এটা সেই 2 ওহমই আসবে, কারণ উপরে সেই 18, নিচে আবার সেই 9 আসবে, তাহলে 2 ওহম অ্যান্সার এলো। এবার দেখো এইটা গোটা একটা রেজিস্ট্যান্স হয়ে গেল, এইভাবে একটা রেজিস্ট্যান্স হয়ে গেল, এটার কত? এটা 2 ওহম। এবার এই 2 ওহমের সঙ্গে 1 ওহমের হবে, বুঝতে পারছো? আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এখানে এইভাবে দেখাই তোমাকে, প্রবলেম হয়ে যাবে নাহলে। হুম, এইভাবে হয়ে গেল সার্কিটটা,
ঠিক আছে, এটা 1 ওহম, এটা কত বেরোলো 2 ওহম, আর এটা 3 এইরকম হয়ে গেল। এবার এটা আমাদেরকে কি করতে হবে, সিরিজ বার করতে হবে, শ্রেণী সমবায়তে বার করলাম না, তাহলে আর ইকুয়াল টু কত হয়ে যাবে 1 ওহম, এই যেখানে 1 ওহম আছে, এই যে 1 ওহম, 1 ওহম প্লাস 2 ওহম, তাহলে আমাদের অ্যান্সার বেরোলো 3 ওহম। এটা আমাদের তুল্য রোধ বেরিয়ে গেল। আমাদেরকে প্রথমে কি বার করতে বলেছে, প্রথমে বার করতে বলেছে তুল্য রোধ, এই যে তুল্য রোধ আমাদের বেরিয়ে গেল। এবার আমাকে আরেকটা পার্ট করতে হবে, কি দেখো এখানে বলে দিয়েছে প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করো। আমাকে কারেন্টটা কতটুকু, আমাকে কারেন্ট এবার বার করতে হবে, মানে এই যে I1 আর I2 কত আমাকে বার করতে হবে। এবার তুমি একটা জিনিস ভালো করে বোঝো, আমরা রোধ জানি, আমরা এখানে দেখো বিভব প্রভেদও দেওয়া আছে, বিভব প্রভেদ এখানে দেওয়া আছে 3 ভোল্ট, বিভব প্রভেদ এখানে আমাদের দেওয়া আছে 3 ভোল্ট। আমরা বিভব প্রভেদও জানি, আমরা রোধ গুলোও জানি, তাহলে আমরা কারেন্ট বার করতে পারবো। কারেন্টের ভ্যালু কি, কারেন্টের মান করার মানে বার করার সূত্রটা কি, ওহমের সূত্র, I ইকুয়াল টু ভি বাই আর, এটা ওহমের সূত্র, এটা দিয়ে আমরা বার করতে পারবো। এবার তুমি ভালো করে বোঝো, এই যে 3 ওহম রেজিস্ট্যান্সটা, 3 ওহম রেজিস্ট্যান্সটা আমাদের কিন্তু নেট রেজিস্ট্যান্স, মানে এই যে সার্কিটটা এখন কিন্তু এরকম আছে, যখন আমরা নেট রেজিস্ট্যান্স বার করলাম তার মানে কি এই যে এরকম হয়ে গেল সার্কিটটা, একটাই রেজিস্ট্যান্স হয়ে গেল, সেটা 3 ওহম। এবার তুমি এখানে আমাকে বলো, এটার মধ্যে দিয়ে যদি আমি ধরি যে আই কারেন্ট যাচ্ছে, এটার মধ্যে দিয়ে আমরা ধরলাম যে আই কারেন্ট যাচ্ছে, যাচ্ছে আসছে, তাহলে এখানে কত কারেন্ট হবে, সূত্রতে বসাও I ইকুয়াল টু ভি বাই আর, তাহলে এখানটা হয়ে যাচ্ছে আমার 3 ভোল্ট বাই 3 ওহম, তাহলে আমার এখানটা হয়ে যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। এবার ওইখানে ভালো করে দেখো, এখান দিয়ে আমি সেম জিনিস ধরছি, এখান দিয়ে আমি ধরলাম যে এখান দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, আই কারেন্ট ফ্লো হচ্ছে, 1 ওহম রেজিস্ট্যান্স মধ্যে দিয়ে আই কারেন্ট গেল, এইখানটা গিয়ে ডিস্ট্রিবিউট হয়ে গেল, আই কারেন্টটা কি হলো এখান দিয়ে ডিস্ট্রিবিউট হয়ে গেল, I1 I2, I1 I2 হয়ে গেল, দুটো পার্টে ভাগ হয়ে গেল কারেন্টটা, এইভাবে যাচ্ছিল কারেন্টটা, দুটো রাস্তা চলে গেছে, দুটো পার্টে ভাগ হয়ে গেছে। তাহলে I1 প্লাস I2 কিন্তু I, আরে বাবা আই কারেন্টটাই তো ভাগ হয়েছে না, I1 একটা পার্ট হয়ে গেছে, I2 একটা পার্ট হয়ে গেছে, তাহলে I1 প্লাস I2 করলে আমরা I কারেন্টটা পাবো, I1 প্লাস I2 করলে তাহলে আমরা I কারেন্টটা পাবো। এবার দেখো আমরা I কারেন্ট এখানে কত পেলাম, I কারেন্ট এখানে আমরা পেলাম 1 অ্যাম্পিয়ার। এবার আমাকে I1 আর I2 টাকে বার করতে হবে, এটা দিয়ে বার করতে পারবো, একটু আলাদা করে বার করতে হবে, কি করতে হবে দেখো, আমরা রিলেশনটা কি পেলাম, I ইকুয়াল টু I1 প্লাস I2, এই একটা রিলেশনটা আমরা পেলাম, বুঝতে পারলে তো, এটা 1 নাম্বার দিয়ে রেখে দিই, এটা 1 নাম্বার দিয়ে এভাবে রেখে দাও। এবার ভালো করে এখানে ঠান্ডা মাথায় দেখবে কি করছি, আমাদের যে সূত্রটা কি, V ইকুয়াল টু I1 R1 ইকুয়াল টু I2 R2। অনেকে বলবে যে আমি এই সূত্রটা কেন অ্যাপ্লাই করছি, আমি তো ডাইরেক্ট কারেন্টটা বার করতে পারতাম, মানে কি এই যেখানে 3 ভোল্ট আছে, আমি 3 ভোল্টের সঙ্গে 3 ওহম রেজিস্ট্যান্সটাকে ভাগ করে দেবো আর কারেন্ট বেরিয়ে যাবে, কিন্তু অমনি করে বেরোবে না। কেন বেরোবে না, কারণ এখান দিয়ে দেখো নেট কারেন্টটা যাচ্ছে, নেট কারেন্টটা কিন্তু এখান দিয়ে যাচ্ছে, এটা ডিস্ট্রিবিউট হয়ে গেল, যখন কারেন্টটা ডিস্ট্রিবিউট হয়ে গেল তখন আমি ওটা বলতে পারবো না, এক্সাক্ট ভ্যালুটা বলতে পারবো না, ঠিক আছে, কারণ ওটা ভুলও আসতে পারে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এইভাবে ফরম্যাটটা করতে হবে যে I1 প্লাস I2 ইকুয়াল টু I, তাহলে আমাকে এই I1 আর I2 এর মধ্যে রিলেশনটা বার করতে হবে। ভালো করে বোঝো জিনিসটা, I1 আর I2 এর মধ্যে যদি আমরা রিলেশন পেয়ে যাই, দুটোর মধ্যে যদি একটাও বার করে দিই, তাহলে আরেকটাতে কত কারেন্ট যাচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। 1 অ্যাম্পিয়ার কারেন্ট, 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে বলে এই তো না যেটা দুভাগে ভাগ হয়েছে, তার মানে এই তো না যে এখানে 0.5 গেছে, এখানে 0.5 গেছে, আমি এক্সাক্ট ভ্যালুটা বার করতে পারবো না, কারণ এখানে দেখো এখানে 3 ওহম আছে রোধ, আর এখানে 6 ওহম রোধ আছে, এই জিনিসটা ভালো করে বুঝো। এবার আমরা কি করবো, আমরা এটাকে নিয়ে এটার সঙ্গে আমাদেরকে একটা রিলেশনটা বানাতে হবে, রিলেশনটা বসাও, দেখো I1 ইন্টু R1 টা আমি কি ধরছি 3 ওহম ইকুয়াল টু I2 ইন্টু 6 ওহম, তাহলে এবার I1 টাকে যদি আমরা বার করার চেষ্টা করি, I1 ইকুয়াল টু তাহলে কি হয়ে যাচ্ছে I2 ইন্টু 6/3, মানে এটা কাটাকুটি করলে 2I2 বেরোবে। এই যে আমরা রিলেশনটা পেলাম, দেখো এই যে আমরা রিলেশনটা এখানে পেলাম 2 নাম্বার, এখানে 2 নাম্বার দিয়েছি, আমার জন্য মনে হয় দেখতে পাচ্ছ না। এবার এই যে আমরা I1 ইকুয়াল টু 2I2 পেয়েছি, এটাকেই আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। আবার এখানে দেখো, এখানে আমরা I সমান কি পেলাম,
যে নেট কারেন্টটা, যে টোটাল কারেন্টটা, ওটা কত? 1 অ্যাম্পিয়ার, যেটা আমি বলছিলাম বারবার, যে টোটাল কারেন্টটা কত? 1 অ্যাম্পিয়ার। তাহলে এই টোটাল কারেন্টটার ভ্যালুটা এখানে আই এর জায়গায় বসাতে হবে। আর এই যে I1 এর ভ্যালুটা, I1 এর জায়গায় বসাতে হবে। তাহলে এটা আমরা অন্য পেজে করছি, ঠিক আছে? তাহলে 1 ইমপ্লাই দিয়ে কি হলো? 1 = I1 এর ভ্যালু কত? I1 এর ভ্যালু 2i2, 2i2 প্লাস I2, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখবে, 2i2, ও সরি, 2i2 প্লাস I2। এবার দেখো 2i2 প্লাস I2 কত হয়? 3i2, 3i2 = 1। তাহলে I2 এর ভ্যালু আমরা কত পাবো? I2 এর ভ্যালু আমরা পাবো 1/3 অ্যাম্পিয়ার, ঠিক আছে? একটা অ্যান্সার আমাদের বেরিয়ে গেল, I2 কারেন্টটা বেরিয়ে গেছে। এবার তোমরা কি করবে? আরেকটা কারেন্টটাকে বার করো 2 নাম্বার ইকুয়েশনটা দিয়ে। কেন? 2 নাম্বার ইকুয়েশন থেকে বার করলে কিন্তু সহজ হয়ে যাবে, দেখো সহজ হয়ে যাবে। 2 × I2 করো, 2 × 1/3 করো, 2/3, ঠিক আছে? আমি বলেই দিলাম, এবার ওটা তোমরা নিজেরা করো, ওটা আর বলছি না। এই অঙ্কটা কিন্তু একটু ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু মাধ্যমিকের না, এই অঙ্কটা তোমার এইচএস এর অঙ্ক, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, এইচএস এর অঙ্ক। অনেকে এবার শুনে হয়তো একটু ঘাবড়ে যাবে, এইচএস অঙ্ক। এই অঙ্কটা একটু ভালো করে দেখো, এই অঙ্কটা কিন্তু তোমরাও করতে পারবে, চাইলেই তোমরা ভালো করে এই অঙ্কটা করতে পারবে, ঠিক আছে? কিছু ভয় পাওয়ার কিছু নেই। আগের ওই যে ত্রিভুজে যে ট্রায়াঙ্গেলের যে কনসেপ্টটা যদি তুমি ঠিক করে বুঝে থাকো, এটা তুমি আরামসে বুঝতে পারবে। এইটা দুটো ট্রায়াঙ্গেলকে কম্বাইন করে বসানো। কিরকম দেখো, অ্যাকচুয়ালি এটা এরকম ভাবে আছে। এই যে বলেছে আমাকে এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধটা বার করতে বলছে, তো অ্যাকচুয়ালি জিনিসটা এইভাবে আছে, দেখো আমি তোমাকে বোঝাচ্ছি জিনিসটা। অ্যাকচুয়ালি এটা এইভাবে আছে, এখানে মাঝে 10 ওহমটা, আমি তোমাকে বোঝানোর জন্য আমি আবার ড্র করছি। উফ, হ্যাঁ, আমি আঁকতেও পাচ্ছি না এখানটা, দাঁড়াও 1 মিনিট। যতটা স্বাচ্ছন্দ্যে পারছি আঁকছি, ঠিক আছে? উম, যাতে বোঝানো যায় সেইভাবে। আশা করি এটা বুঝতে পারবে। এটা 10 ওহম, এটা 3 ওহম দিয়েছে, এটা 7 ওহম দিয়েছে, এটা 10 ওহম দিয়েছে, এটা 5 ওহম দিয়েছে, এটা এ, সি, আর এখানে ডি, আর এখানে বি। আমাকে কি বলেছে এটা ভালো করে বোঝো। আমাকে এ আর বি এর মধ্যে তুল্যরোধটা বার করতে বলেছে, ঠিক আছে? এইখানটা তুল্যরোধটা বার করতে বলেছে, এইটা, এই পার্টটা, এই পার্টটা তুল্যরোধটা আমার বার করতে বলেছে। এবার তুমি দেখো, এটা কিন্তু একটা দুটো ত্রিভুজের কম্বাইন। উপরেরটা কি? উপরেরটা এরকম একটা ত্রিভুজ, এইরকম একটা ত্রিভুজ সার্কিট, আর নিচে আরেকটা ত্রিভুজ সার্কিট, এই দুটোকে কম্বাইন করে করা আছে, কম্বাইন হয়ে গেছে। এবার এটাকেও ঠিক একই রকম ভাবে আমরা ক্যালকুলেশন করব, আলাদা কিছু না। আগে আমাদেরকে এটা করতে হবে, ঠিক আছে? আগে আমাদেরকে এই দিকটা করতে হবে, এই 3 ওহম আর 7 ওহমকে নিয়ে আগে ফেলতে হবে। তাহলে আমাদের রেজিস্ট্যান্সটাকে আমরা বার করছি। এবার দেখো এখানে এ ডি সি, এইখানটা আমাদের রেজিস্ট্যান্সটা কত হবে এটা আমরা বার করতে হবে। তাহলে কি করব? তুল্যরোধটা আমরা বার করব। আর ইকুয়াল টু, আমি R1 দিচ্ছি, ঠিক আছে? R1 ইকুয়াল টু কত হচ্ছে? আর এডি, এডি কেন নাম দিলাম? এ আর ডি বিন্দুর মধ্যে রোধ এইটা, এ আর ডি বিন্দুর রোধ, তো এই যে 3 ওহম যেটা আছে, এটা এ বিন্দুর আর ডি বিন্দুর মধ্যের রোধ। তাহলে আর এডি প্লাস আর ডিসি, আমাদের অ্যান্সার কত আসবে? 3 + 7 করে 10 ওহম আমাদের অ্যান্সার এলো। এবার দেখো এটা তাহলে একটা সার্কিট হয়ে গেল, মানে এটা এরকম হয়ে গেল, এবার এইরকম হয়ে গেল জিনিসটা। উফ, দাঁড়াও 1 মিনিট, এটাকেই মুছে দেখাই, বারবার আঁকবো না। হুম, এখন জিনিসটা এইরকম হয়ে গেছে, দেখো সার্কিটটা। হুম, 10 ওহম হয়ে গেছে। এবার এই দুটোর মধ্যে আমার কি করতে হবে? এই দুটো দেখো প্যারালালে আছে, উপরে 10 ওহম, নিচে 10 ওহম, এই দুটোকে প্যারালালে অ্যাড করো, ঠিক আছে? তাহলে এটাকে আমি এবার করছি R2, R2 করছি, ঠিক আছে? R2 ইকুয়াল টু, এটাকে করছি R1 ইন্টু, আর এটাকে কি নাম দিই? আর এসি নাম দিয়েছি, কারণ এ আর সি বিন্দুর, এই যে এ আর সি, এ আর সি বিন্দুর রোধটাই তো 10 ওহম না? তাহলে আর এসি নাম দিয়ে দিলাম, R1 ইন্টু আর এসি, আর নিচে হবে R1 প্লাস আর এসি, সমান্তরাল সমবায়ের যে সূত্রটা, ওইটাই আমি করছি, আর কিছু নতুন কিছু না। তাহলে এবার ভ্যালু গুলো বসাও, 10 × 10, 10 + 10,
উপরে থাকছে 100, নিচে হচ্ছে 20, তাহলে আমাদের অ্যান্সার চলে এলো 5 ওহম। এবারও সার্কিটটা এবার চেঞ্জ হলো, এই দুটো সার্কিট কম্বাইন হয়ে কি হয়ে গেল, ঠিক আছে, দুটো সার্কিট কম্বাইন হয়ে আমাদের যে নেট রেজিস্ট্যান্সটা এখানে বেরিয়ে গেল 5 ওহম। ঠিক আছে, এ আর সি বিন্দুর তুল্য রোধ বেরিয়ে গেছে। এই যে 5 ওহমটা এখানে বেরোলো, এটা এ ও সি বিন্দুর তুল্য রোধ। ঠিক আছে, এ ও সি বিন্দুর তুল্য রোধ বেরিয়ে গেছে, একটা ত্রিভুজ কমপ্লিট। এবার আরেকটা ত্রিভুজটাকে আমাদের কমপ্লিট করতে হবে, কিন্তু এবার এটাকে আমরা আরো সহজে করতে পারতাম। এটাকে আমরা এভাবে করতে পারতাম যে ওই যে 10 ওহম এরকম ছিল তো, ওটা এই যে এরকম ছিল, এরকম ছিল, আর নিচে এই ত্রিভুজটা ছিল। আমরা কি করতে পারতাম, আমরা এই নিচেরটাকে শ্রেণী সমবায়তে আছে, এইভাবে তো আমি কি বলছিলাম, এইভাবে থাকুক আর এইভাবে থাকুক, জিনিসটা একই, ওয়্যার ব্যাকারটা হতেই পারে, কিন্তু জিনিসটা তো একই না, জিনিসটা তো একই, জিনিসটা শ্রেণী সমবায়তেই আছে, একই লাইনেই গেছে, লাইন তো চেঞ্জ হচ্ছে না। ঠিক একই রকম ভাবে এটা আমরা যদি শ্রেণী সমবায় বার করতাম, শ্রেণী সমবায় বার করলে এটাও এইভাবে হয়ে যেত, এটাও এইভাবে হয়ে যেত। ঠিক আছে, তাহলে এটা 10 ওহম ছিল, 10 ওহম ছিল, নিচেটা কত হবে, 10 ওহম প্লাস 5 15 ওহম। এই তিনটের আমরা তুল্যরোধ বার করলে তুল্যরোধ আমাদের বেরিয়ে যেত, খুব সহজে বেরিয়ে যেত, ভালো কথা। কিন্তু এখানে একটা ভুল হতো, কি আমাকে বার করতে বলেছে এ আর বি বিন্দুর, এ আর বি বিন্দুর তুল্যরোধ বার করতে বলেছে, কিন্তু এখানে দেখো, এখানে এ আছে, এখানে সি, এ আর বি এইখানটা আছে, এইটা, এইটা এ আর বি, তাহলে এটা কি হতো, আমার এ আর সি বিন্দু তুল্যরোধ বেরিয়ে বসে থাকতো, তো ওটা তো আমার ভুল হয়ে যেত অঙ্কটা। তাই আমার কি করতে হবে, আমাকে এই যে এসি, এ আর সি বিন্দুর যে রোধটা 5 ওহম, আর বি আর সি বিন্দু রোধ, এই দুটোর মধ্যে আগে শ্রেণী সমবায় করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে আমি কি করব, আমি এবার এমনি করব যে এ সি বি এমনি নাম দিলাম আমি, ঠিক আছে, মানে হেডিং করে দেখাচ্ছি আর কি, তোমরা এইভাবেও করতে পারো, কোনো ব্যাপার না। তাহলে এখানটা আমি নাম দিচ্ছি আর এস, আর এস ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে ওখানটা, দেখো ওখানটা হচ্ছে, এটা আর এস নাম দেবো কি, আচ্ছা না, আর এস নাম দিচ্ছি না, আর থ্রি নাম দিচ্ছি, আর থ্রি ইকুয়াল টু আর টু। তো দেখো এসি এখন 5 ওহম আছে, আর 5 ওহম আমরা এক্ষুনি বার করলাম, দেখো এই যে আর টু, তাহলে আর টু ইনটু এখানে কি, এখানে যে আর বিসি, আর বিসি বা সিবিও নাম দিতে পারো, বাই আর টু প্লাস আর বি সি। ঠিক আছে, এবার ভ্যালু গুলোকে বসাও, ঠান্ডা মাথায় করো অঙ্কটা, একদম দেখবে সহজ লাগবে। 5 প্লাস, সরি 5 প্লাস কেন, 5 উপরে গুণ, তো 5 ইন্টু 5 বাই 5 প্লাস 5, তাহলে 25, আর নিচে থাকছে 10, 2.5, 2.5 ওহম, উপরে 2.5 ওহম হয়ে গেল। এবার আবার সেই একই রকম হলো জিনিসটা, এবার সার্কিটটা কিরকম হয়েছে দেখো, এটাকে মুছি, দাঁড়াও 1 মিনিট, এবার সার্কিটটা এরকম আছে, একটু উল্টো মতো লাগছে জানি, কিন্তু বুঝতে পারবে, তোমাদের বুঝতে সুবিধা হবে, আমি সেইভাবে চেষ্টা করছি যাতে বুঝতে পারো। এটা 10 ওহম, উপরে হয়ে গেল 2.5 ওহম। এবার এই দুটো কেমন আছে, এই দুটো তো প্যারালালে আছে, 10 ওহম 2.5 ওহম, এরকম থাকুক, এরকম থাকুক, এরকম থাকুক, এরকম থাকুক, প্যারালালেই আছে। তাহলে এবার আমরা প্যারালাল এই জিনিসটাকে বার করবো, আমার ইয়েটা চলে আসবে না, দাঁড়াও 1 মিনিট, ক্যামেরাটা একটু বন্ধ করছি কিছুক্ষণের জন্য। ওকে, এবার আমরা বার করবো যে মেন তুল্য রোধটা, ঠিক আছে, ওটা আমরা বার করছি। তাহলে কি থাকছে দেখো, এখানে 10 ওহম আছে, আর এখানে 2.5, 2.5 টা আমরা কত ওহম দিয়েছি, নাম দিয়েছি, এটা দেখবে, দেখো আর থ্রি, ঠিক আছে, দেখো আর থ্রি আছে এখানটা, আর থ্রি, আর থ্রি 2.5, তাহলে আর থ্রি ইন্টু আর এ বি, সরি আর এ বি বাই আর থ্রি প্লাস আর এ বি। ঠিক আছে, তাহলে এবার 2.5 ইন্টু 10 বাই 2.5 প্লাস 10, নিচে তো 12.5 হয়ে যাবে, নিচে 12.5 হয়ে গেল, উপরে কি হবে, উপরে শুধু 25 থাকবে, কেন, আশা করি এটা বুঝতে পারলে, দেখো ভালো করে, টু এখানে রাফে দেখাচ্ছি আমি, অন্য একটা গাড়িতে দেখাই, নাহলে বুঝতে পারবে না। 2.5 ইন্টু 10, এই যে পয়েন্টটা যদি তুলি, তো 10 থাকছে নিচে, আর এই 10 আর 10 কেটে যাচ্ছে, গুণ আছে, 10 আর 10 কেটে যাচ্ছে, তাই শুধু 25 পড়ে যাচ্ছে, তাই এটা 2.5 হলো। ঠিক আছে, তাহলে 25 কে এবার তুমি একটা ভালো করে বোঝো, 12 আর 12 24 হয়, তাহলে 12.5 ইন্টু 2 করলে তো 25 হবে, তাহলে আমাদের অ্যান্সার কত চলে এলো, আমাদের অ্যান্সার চলে এলো 2 ওহম।
ঠিক আছে, 2 ওহম আমাদের অ্যান্সার চলে এলো। দেখো ফাইনাল অ্যান্সার আমাদের কত সুন্দর ভাবে আমরা বার করে দিলাম। বুঝতে পারছো, ক্লাস এইচএস এর অঙ্ক তুমি করলে এখন, ঠিক আছে, এইচএস এর অঙ্ক তোমার অ্যান্সার বেরিয়ে গেল। এবার এটাকে একটু গুছিয়ে লিখবে, আমি একটু শর্টে লিখলাম। এবার দেখো সিম্পল অঙ্ক, দেখো প্রথমে এ ডি সি এর মধ্যে এই যে তুল্যরোধটা এটা আমি বার করেছি, দেখো তুমি এ ডি সি নাম দিয়েছি, বুঝতে পেরেছো? এবার যখন এটা বেরিয়ে গেল তখন সার্কিটটা কিরকম হয়ে গেল, এখানটা 5 ওহম, এই যে 5 ওহম মানে এই যে 10 ওহমটা এইখানটা 5 ওহম হয়ে যাবে, এখানটা 5 ওহম হয়ে যাবে। তারপর আমি এই সার্কিটটাকে নিয়ে কাজ করব, এই যে ত্রিভুজ সার্কিটটা এটাকে নিয়ে কাজ করব। প্রথমে এই ট্রায়াঙ্গলটা নিয়ে করলাম, দ্বিতীয়বার এই ট্রায়াঙ্গলটা নিয়ে করব। প্রথমে উপরেরটা তারপর নিচেরটা, কারণ আমাকে এইটা বার করতে বলেছে, এই যে এ আর বি তুলদ এইটা বার করতে বলেছে। যদি আমি এইটা আমাকে বলতো, যদি আমাকে ঘুরিয়ে কোশ্চেনটা করতো যে এইটা বলতো, তাহলে আমি কি করতাম, এই দুটোর শ্রেণী সমবায় বার করতাম, এই দুটোর শ্রেণী সমবায় বার করতাম, ওটা আমার অঙ্কটা সহজ হয়ে যেত। উপরে চলে আসতো এইভাবে 10 ওহম, নিচেও 10 ওহম, আর এখানটাও আসতো তোমার 15 ওহম, এইভাবে বেরোতো। বেরিয়ে এই তিনটেকে আমরা সমান্তরাল সমবায়ের ফর্মুলাতে বসাতাম, সূত্রতে, সূত্রতে বসিয়ে আমরা অঙ্কটা করে দিতাম, একদম সহজে বেরিয়ে যেত। ঠিক আছে, কিচ্ছু কঠিন ছিল না। এত জটিল কেন হলো, কারণ এইখানটা আমাদেরকে বার করতে বলেছে। ঠিক আছে, যে কোশ্চেনটা করেছে সেও ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনটা করেছে। লেখাটা যদি তুমি ঠিক করে করো, আর ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা যদি তোমার ঠিক থাকে, তোমার অ্যান্সার একদম ঠিক হবে আর ফুল মার্কস পাবে, কিচ্ছু হবে একদম ভুল হবে না। ঠিক আছে, আমি এইচএস এর অঙ্ক এর জন্য করালাম কারণ মাধ্যমিক 2024-এও কিন্তু এইচএস এর একটা অঙ্ক দিয়েছিল, তাই তোমাদের বেলা যদি দেয়, যদি পারো, তাই আমি এটা করে দিলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক করছি, আর এটা নিয়ে টাইম খামাচ্ছি না। এবার দেখো ভালো করে দেখো, এটা আমরা অন্য একটা টাইপে এলাম। ঠিক আছে, এই টাইপটা হয়েছে তোমার তড়িৎচালক বলের টাইপ, এটা হচ্ছে তড়িৎচালক বল, তড়িৎচালক বলের টাইপ। I ইকুয়াল টু ই বাই আর প্লাস স্মল আর। ঠিক আছে, এখানে আইটা হয়েছে প্রবাহ মাত্রা, ইটা হয়েছে তড়িৎচালক বল, আর হয়েছে রোধ, আর হয়েছে অভ্যন্তরীণ, আর স্মল আর হয়েছে অভ্যন্তরীণ রোধ। এবার এখান দিয়ে তোমাকে কিন্তু বিভব প্রভেদ এসবও বার করতে দিতে পারে। এবার তুমি বিভব প্রভেদ তুমি ভাববে কি করে বার করতে পারবো, গুণ করো। দেখো এখানে আই আছে, এখানে আর প্লাস স্মল আর আছে, তাহলে এখানটা আই কে আর প্লাস স্মল আর দিয়ে গুণ করলে কি হবে, আই আর প্লাস আই স্মল আর ইকুয়াল টু ই থেকে যাচ্ছে। এবার তুমি কি করবে, এবার তুমি কি করবে দেখো, এই যে আই আরটা আছে, আই আরটাকে ই এর সাথে পাঠিয়ে দাও, আই আরটাকে ই এর সাথে পাঠিয়ে দাও, তাহলে আই স্মল আর ইকুয়াল টু ই মাইনাস আই আর। এবার তুমি এখানে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, আই আর এটা কি বলো আমাকে, ভি ইকুয়াল টু আই আর, ওহমের সূত্রতে আমরা পড়েছি কি, বিভব প্রভেদ ইকুয়াল টু তড়িৎ প্রবাহ মাত্রা ইনটু রোধ। দেখো তড়িৎ প্রবাহ মাত্রা আই ইনটু রোধ, তাহলে এটা হয়েছে ভি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ই মাইনাস ভি। তাহলে এটাকে আমরা যদি একটু সাজিয়ে গুছিয়ে দেখি, তাহলে কি পাবো, ই মাইনাস ভি ইকুয়াল টু আই আর। আর এই সমীকরণটা কখন লাগবে জানো, এই সমীকরণটা মেনলি তখন লাগবে যখন তুমি নষ্ট ভোল্টের ফর্মুলা, মানে নষ্ট ভোল্ট আমাকে বার করতে বলবে, যখন আমাকে নষ্ট ভোল্ট বার করতে বলবে তখন আমাকে এই সূত্রটা লাগবে। বা তুমি এই সূত্রটা যদি তোমার মানে কি বলবো, বা তুমি এই সূত্রটা যদি তোমার মনে নাও থাকে তবু প্রবলেম নেই, তুমি এই সূত্রটা আমি তোমার সামনেই বানালাম, আমি তোমার এক্ষুনি তোমার সামনেই বানালাম, এই সূত্র দিয়ে তুমি এই সূত্রতে বার করে অঙ্কটাকে করে দেবে, যদি তোমার মনে না থাকে। তো আপাতত এটাকেই মনে রাখো, এটাকে মনে রাখো আপাতত। আর ওহমের সূত্র মনে রাখতে হবে, এই যে ভি ইকুয়াল টু আই আর, ওহমের সূত্রটা মাস্ট, এটাকে তোমাকে মনে রাখতে হবে। ব্যাস, তাহলেই তুমি এখানকার অঙ্কগুলো করতে পারবে। আর কিচ্ছু কঠিন না, কিচ্ছু কঠিন না, এইটা মনে রাখতে হবে। আর নষ্ট ভোল্টের ডেফিনেশনটা একটু মনে রাখতে হবে। নষ্ট ভোল্ট মানে হয়েছে হয় ই মাইনাস ভি, না হলে আই ইন্টু স্মল আর, অভ্যন্তরীণ রোধ ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা করলেও তুমি নষ্ট ভোল্ট পাবে, বা তুমি তড়িৎচালক বল মাইনাস বিভব প্রভেদ করলেও নষ্ট ভোল্ট পাবে। এই যে সমীকরণটা এখানে, এই যে সমীকরণটা আছে, এই যে সমীকরণটা এখানে আছে, এটা নষ্ট ভোল্টেরই সমীকরণ। ই মাইনাস ভি করলেও নষ্ট ভোল্ট বেরোবে, আই ইন্টু আর করলেও নষ্ট ভোল্টই বেরোবে, তবে তো এটা দুটো ইকুয়াল হয়েছে। দুটো সমীকরণ ইকুয়াল মানে কি, এইদিকে যা এদিকেও তাই, এটা যদি নষ্ট ভোল্ট হয় এটাও নষ্ট ভোল্টই হবে। ঠিক আছে, এটা কেন সমীকরণটা আছে, এটা যাতে তোমার কাছে ডেটা অনুযায়ী তুমি বার করতে পারো। মনে করো যে তোমার কাছে, তোমাকে এটা বলে দিয়েছে যে তোমার কাছে তড়িৎচালক বলও নেই, তুমি জানো না, বিভব প্রভেদও তুমি জানো না, তুমি, তোমার খালি বলে দেওয়া আছে তড়িৎ প্রবাহ মাত্রা, তোমাকে বলে দেওয়া আছে অভ্যন্তরীণ রোধ, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু অভ্যন্তরীণ রোধ করলে তুমি নষ্ট ভোল্ট পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু মনে করো তোমার কাছে আবার এইটা বলে দেওয়া নেই, অন্য একটা অঙ্কতে তোমাকে বলে দিয়েছে
তড়িৎ চালক বল আর বিভব প্রভেদ, তাহলে তুমি কি করবে, তড়িৎ চালক বল মাইনাস বিভব প্রভেদ, ই মাইনাস ভি করলে তুমি নষ্ট ভোল্ট পেয়ে যাবে। ঠিক আছে, নষ্ট ভোল্ট মানে কি, ওই ভোল্টটা কোনো নষ্ট, ওটা মানে নগণ্য একটা ভোল্টেজ, ঠিক আছে, ওটাকে নষ্ট ভোল্ট বলা। তো ওটাকে আমরা কি কি দিয়ে বার করি, ই মাইনাস ভি দিয়ে। এবার দেখো এটা প্রথম অঙ্কটাতে দেখো কি বলছে, 5 ওহম রোধ, এইভাবে ডেটাগুলোকে লিখবে, আর ইকুয়াল টু 5 ওহম, 1.5 ভোল্ট তড়িৎচালক বল, ই ইকুয়াল টু আমাকে তড়িৎচালক বল বলে দিয়েছে 1.5 ভোল্ট, 2.5 ভোল্ট অভ্যন্তরীণ রোধ বলেছে আমাকে, অভ্যন্তরীণ রোধ, আর ইকুয়াল টু বলে দিয়েছে 2.5 ভোল্ট, সরি ওহম, অভ্যন্তরীণ রোধ তো না। কোষের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত বলেছে, যুক্ত করলে এই শ্রেণী, এখানে কিন্তু শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় কিচ্ছু লাগবে না, প্রথমেই বলে দিচ্ছি এখানে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় কিচ্ছু লাগবে না, সব ওগুলো কিচ্ছু মানে অ্যাভয়েড করবে ওগুলো, ঠিক আছে, ওগুলো কিচ্ছু না। এখানে তুমি দেখবে যে কি বার করতে বলছে, তড়িৎচালক বল আছে, বিভব প্রভেদ যদি থাকে, বা এখানে যদি অভ্যন্তরীণ রোধ থাকে, তাহলে তুমি বুঝে যাবে যে এই সূত্রটা লাগছে। যুক্ত করলে বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা আর বিভব প্রভেদের মান কত, এটা আমাকে এবার বার করতে বলেছে, ঠিক আছে। এবার ভালো করে দেখো সূত্রটা কি ছিল, সূত্রটা আমাদের ছিল I ইকুয়াল টু ই বাই আর প্লাস স্মল আর, এটাই আমাদের সূত্রটা ছিল। এবার এখানে তড়িৎ প্রবাহ মাত্রাটাকে আমাকে আগে বার করতে বলেছে, বিভব প্রভেদটাকে আমার পরে বার করতে বলেছে। এবার তুমি আমাকে এখানে বলো যে এই সূত্রটা এখানে ইউজ হবে না অন্য সূত্র ইউজ হবে, তুমি আমাকে বলো। তুমি কোশ্চেনটাকে আগে ভালো করে পড়ো, তড়িৎ প্রবাহ মাত্রা বার করতে বলছে আর বিভব প্রভেদটা পরে বার করতে বলছে, কিন্তু আমাকে তো এখানে বিভব প্রভেদ তো বলে দেওয়া নেই। আমি যদি এই সূত্রটা দেখো ভালো করে বোঝো, আমি তোমাকে বোঝাচ্ছি ভালো করে, ক্লিয়ার করছি জিনিসটা, যাতে তোমার পরীক্ষার হলেও যাতে তোমার অসুবিধা না হয়। দাঁড়াও 1 মিনিট, এটা মুছছে না, আমি তোমাকে ক্লিয়ার করছি যাতে পরীক্ষার হলেও তোমার অসুবিধাটা না হয়, ঠিক আছে, 1 মিনিট। ঠিক আছে, এবার দেখো তোমাকে ওই অঙ্কটাতে কি করেছে দেখো, ওই অঙ্কটাতে কি হলো রবারটা কেন, হ্যাঁ, ওই অঙ্কটাতে তোমাকে তড়িৎ প্রবাহ সরি তড়িৎ চালক বল বলে দেওয়া আছে, তোমাকে অভ্যন্তরীণ রোধটা বলে দেওয়া আছে, আর তোমাকে রোধ ক্যাপিটাল আর বলে দেওয়া আছে, কিন্তু তোমাকে তো বিভব প্রভেদটা বলে দেওয়া নেই, বিভব প্রভেদ বলে তো দেওয়া নেই, আর তোমাকে এই যে প্রবাহ মাত্রা এই দুটোই বলে দেওয়া নেই, এই যে বিভব প্রভেদ এই দুটো, এটাও বলা নেই, এটাও বলা নেই, তাহলে কি তুমি বার করতে পারবে এই সূত্র দিয়ে, পারবে না। দুটোর বেশি ডিজিট মানে একটা ভ্যালু যদি না থাকে তাহলে তুমি বার করতে পারবে, একটা ভ্যালু অজানা থাকলে সেটা বার করা যায়, কিন্তু দুটো ভ্যালু তোমার অজানা হয়েছে, তোমাদের সমীকরণ থেকে বেরোবেই না জিনিসটা, তাহলে আমাকে এই সূত্র দিয়েই কাজ করতে হবে। কেন, কারণ আমাকে দেখো এখানে এইটাও দেওয়া আছে, আরটাও দেওয়া আছে ক্যাপিটাল আর রোধ, আমাকে অভ্যন্তরীণ রোধও দেওয়া আছে, আমাকে তড়িৎচালক বলও বলে দিয়েছে, তাহলে আমরা এখানে এই সূত্রটাকেই কাজ করব, ঠিক আছে, এই সূত্র নিয়ে আমরা এটাকে কাজ করবো। দাঁড়া আগে এগুলোকে মুছে দিই। ঠিক আছে, আমরা এবার এই সূত্রটাকে নিয়ে কাজ করব। তাহলে I ইকুয়াল টু ই এর মানটা কত দিয়েছে 1.5 বাই রোধের মান কত 5 ওহম প্লাস অভ্যন্তরীণ রোধ কত দিয়েছে 2.5 ওহম, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ মাত্রা ইউনিট অ্যাম্পিয়ার। তাহলে I ইকুয়াল টু 1.5 বাই 5 প্লাস 2.5 করলে কত হয় 7.5, ঠিক আছে, 7.5 অ্যাম্পিয়ার। এবার দেখো ভালো করে এখানটা I ইকুয়াল টু কি করবে দেখো 1.5 আছে 7.5 আছে, তাহলে 1.5 মানে কি 1.5 মানে কিন্তু 15/10, দশমিকটা যখন তুমি তুলবে, দশমিকটা তুললে হচ্ছে 15/10। এবার 7.5 মানেও কিন্তু ওটাই, 7.5 মানে কত 75/10। এবার তুমি এটা কি করবে, এবার তুমি এটাকে উল্টে দাও, 75/10 আছে, 10/75 করে ওটাকে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 15/10 ইন্টু 10/75, 10 10 কেটে গেল, 15 1, আর এখানে 5 15 75, 1.1/5 অ্যাম্পিয়ার বেরিয়ে গেল এখানে। আমাদের এখানে আই কত বেরোলো, একটু সাজিয়ে গুছিয়ে লিখে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। আমাদের এখানে আই কত বেরোলো, আই বেরোলো 1.5 সরি আই বেরোলো এখানে 1/5 অ্যাম্পিয়ার। এটাকে আমি পয়েন্টে কনভার্ট করছি না, কেন করিনি বলো তো, পরে তুমি বুঝবে। আমাকে এখানে বিভব প্রভেদও বার করতে বলেছে, বিভব প্রভেদ বার করার জন্য, বিভব প্রভেদ বার করতে যাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়, তাই আমি এখানে এটাকে পয়েন্টে কনভার্ট করবো না, আমি এটাকে এমনি রেখে দেবো, এমনি রাখলেও মার্কস পাবো, ঠিক আছে, কিচ্ছু হবে না, কিচ্ছু 1 নাম্বার যাবে না। তাহলে এবার আমাকে বিভব প্রভেদ বার করতে হবে। বিভব প্রভেদের ফর্মুলা কি, ওহমের সূত্র, ভি ইকুয়াল টু আই আর। আমি আইটা জানতাম না, আই জানতে পেরে গেছি, আর দেখো এখানে আমাকে আরও বলে দেওয়া আছে, আর এখানে বলে দেওয়া আছে, তাহলে আমাদের
ওহমের সূত্রটা এবার আমরা অ্যাপ্লাই করব। ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই এর ভ্যালু কত 1.5 ইন্টু দেখো আর এর ভ্যালু কত 5 ওহম। তাহলে দেখো কত সুন্দর কাটাকুটি করতে মানে সুবিধা হয়ে গেল তোমার। আর এর ভ্যালু রোধের ভ্যালু কত 5 ওহম। দেখো ক্যালকুলেশনের সুবিধা হয়ে গেল। 1/5 টাকে আমি যদি এখন পয়েন্টে কনভার্ট করতাম তাহলে একটু আবার সেই ক্যালকুলেশনে জটিল হতো, তো সেটা আমার সুবিধা হয়ে গেল। তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেল 1 ভোল্ট। 1 ভোল্ট আমাদের অ্যান্সার বেরিয়ে গেল বিভব প্রভেদ। তাহলে বিভব প্রভেদ 1 ভোল্ট আর যে প্রবাহ মাত্রা সেটা হচ্ছে 1/5 অ্যাম্পিয়ার। একদম অ্যান্সার ঠিক আছে। ঠিক আছে, আমাদের অ্যান্সার অঙ্ক হয়ে গেল, সহজে হয়ে গেল। এবার মনে করো যে কোনো জায়গায় তোমাকে এরকম বলেছে যে বিভব প্রভেদ দেওয়া আছে, বিভব প্রভেদটাকে দিয়ে দিয়েছে, যেটা এখানে তো বিভব প্রভেদটা বার করতে বলেছে। দেখো কোশ্চেনটা এখানে তো বার করতে বলেছে। এবার এটা যদি দেওয়া থাকতো, এটা যদি দেওয়া থাকতো তাহলে তখন আমাকে কি করতে হতো, তখন আমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হতো, ই মাইনাস ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে, এই সূত্রটা তখন আমাকে অ্যাপ্লাই করতে হতো যদি আমাকে বিভব প্রভেদ দেওয়া থাকতো, কারেন্টটা বার করতে বলতো, তখন আমার কি হতো, সুবিধা হতো। কারণ আমাকে তখন রোধ বলতো না। কারণ দেখো এখানে দেখো ক্যাপিটাল আরটা নেই, রেজিস্ট্যান্স নেই, এখানে কিন্তু অভ্যন্তরীণ রোধটা আছে। রোধ, ওই যে রোধ ক্যাপিটাল আর, ওটা নেই এখানে। এখানে বিভব প্রভেদ বলে দেবে, তখন বিভব প্রভেদ দিয়ে করতে হবে। কিন্তু আমাকে যখন বিভব প্রভেদ বলে দেওয়া নেই আর আমি প্রবাহ মাত্রা যে কারেন্টটাও জানি না, তখন আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবো না। তখন আমাদেরকে এই সূত্র দিয়েই করতে হবে, এই সূত্রটা দিয়েই করতে হবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা করার পর তোমার যত ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে। এই কোশ্চেনটা করার পর যত ডাউট আছে তত সব ক্লিয়ার হবে। এটা একটু কঠিন কোশ্চেন আছে, কঠিনই বলতে গেলে। তো এই অঙ্কটাকে এবার আমরা আগে করি। ঠিক আছে, কি বলে দেখো, একটি কোষের তড়িৎচালক বল 12 ভোল্ট। লিখে নাও, চট করে লিখে নেবে, তড়িৎচালক বল 12 ভোল্ট। 12 ভোল্ট। অভ্যন্তরীণ রোধ মানে স্মল আরটা কত দিয়েছে 1.5, স্মল আর দিয়েছে 1.5 ওহম। এটিকে একটি 4.5 ওহম বাহ্যিক রোধ, এই জিনিসটা ভালো করে বুঝবে। আগের কোশ্চেনটা দেখো ভালো করে, আগের কোশ্চেনটা কি বলছে, যে অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কোষের সঙ্গে বলছে শ্রেণী সমবায়তে, মানে ওই কোষটার ভেতরে। তড়িৎচালক বলের যে আমরা যে বর্তনী সমীকরণটা পড়েছিলাম, ওখানে তো একটা সার্কিটের মধ্যেই তো তড়িৎচালক বলটা বেরোবে। এখানে এই যে কোশ্চেনটা, এখানে যে রোধটা বলেছে, এই যে রোধটা, এটা বাহ্যিক রোধ বলা মানে কি, ওটা ওই সার্কিটটাতে নেই। যে সার্কিটটাতে আমরা অঙ্কটা যে আমাদের যে সার্কিটটাতে করতে হচ্ছে, যে সার্কিটটা আমাদের এখানে দিয়েছে ভ্যালুটা, ওই সার্কিটের মধ্যে ওই রেজিস্ট্যান্সটা নেই। ওটা বাহ্যিক রেজিস্ট্যান্স, ওটা বাইরের রোধ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বাইরের রোধ, ঠিক আছে, এটা বাইরের রোধ, এটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে লিখবো। আর ভ্যালুটা দিচ্ছে কত 4.5 ওহম, কিন্তু আমরা এটা বাহ্যিক রোধ এখানে লিখে দেবে। ঠিক আছে, এখানে লিখে দেবে যে, দাঁড়া এক মিনিট, এখানে লিখে দেবে যে বাহ্যিক, এখানে লিখে দেবে, এটা কি হয়ে গেল, তাহলে আমার কি বার করতে বলছে, আমার বার করতে বলছে বর্তনীর প্রবাহ মাত্রা। বর্তনীর প্রবাহ মাত্রাটাকে আমার বার করতে বলছে। তো এটা সিম্পলি বেরাবে আগের মতো করে। ঠিক আছে, আই ইকুয়াল টু ই বাই আর প্লাস স্মল আর, এগুলো কিছু চেঞ্জ হবে না, এগুলো ঠিক যেমনি আগে তুমি অঙ্কটা করেছিলে ওই রকম ভাবেই হবে। তাহলে উপরে থাকছে 12 আর নিচে কি দেখো 1.5 প্লাস 4.5, কত এটা করলে কত হয় তোমার, এটা হবে 6 ভোল্ট। ঠিক আছে, 12/6, 12/1.5 প্লাস 4.5, এটা ক্যালকুলেশন করে তোমার এটা ক্যালকুলেশন করে নিচে আসবে 6, 12/6 হয়ে যাবে, 12/6, তাহলে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, কারেন্ট দেখো বেরিয়ে গেল, একটা অ্যান্সার বেরিয়ে গেল, কমপ্লিট। এবার আরেকটা অ্যান্সার বার করতে বলছে। দেখো এইটা ভালো করে বুঝবে, বাহ্যিক রোধের বিভব, বাহ্যিক রোধের বিভব প্রভেদ, বাহ্যিক রোধের বিভব প্রভেদ। এখানটা কি হবে বলতো, এখানে বিভব প্রভেদ বার করতে গেলে ওই যে আমরা আগের যে ফর্মুলা, দেখো তুমি এখানে সবাই ভুল করবে, এই অঙ্কটাতে সবাই ভুল করবে কেন, দেখো ভালো করে বুঝবে। এখানে দেখো এই যে ফর্মুলাটা ছিল ই মাইনাস ভি ইকুয়াল টু আই আর, দেখো তুমি ই জানো 12 ভোল্ট, ভিটাও তুমি জানো, আমাকে বিভব প্রভেদটা এটাকে আমাকে বার করতে বলেছে না, সরি, আইটাও তুমি জানো, আইটা বার করলে তুমি 2, আরটাও তোমাকে বলে দেওয়া আছে 1.5, মনে হয় 1.5। এবার অনেকে কি করবে, অনেকে এইটার মধ্যে বসিয়ে অঙ্কটা করতে হবে, এটা ভুল হয়ে যাবে। এটা বাহ্যিক রোধ বলছে মানে আমাকে এটা ওহমের সূত্র দিয়ে করতে হবে, এটা বাইরের রোধ। বাইরের রোধের যদি বিভব বার করতে বলে তো আমাকে ওহমের সূত্র দিয়ে করতে হবে। আমি তখন তড়িৎচালক বল মানে ওই যে তড়িৎচালক বলের যে সার্কিটটা, ওই সার্কিটের মধ্যে রোধটা নেই, তাই আমি ওই রোধের সূত্র দিয়ে করতে পারবো না। ওই মানে ওই সার্কিটের যে সূত্রটা, ওটা দিয়ে আমি অঙ্কটা করতে পারবো না।
কারণ ওই যে রোধটা, ওই যে রেজিস্ট্যান্সটা, ওটা ওই সার্কিটের মধ্যে নেই, ওটা বাইরের রোধ, ওটা বাহ্যিক রোধ। ঠিক আছে, তাহলে আমাকে এখানটা কি করতে হবে, আমাকে এখানে ওহমের সূত্র অ্যাপ্লাই করতে হবে। ওহমের সূত্র কি ছিল? ভি ইকুয়াল টু আই আর। এবার আই তুমি বার করলে 2 ইন্টু আর, মানে জানো আর কত বলেছে 4.5। এবার এটা ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার চলে আসবে 9 ভোল্ট। ব্যাস, এটা হয়ে গেল অ্যান্সার তোমার। খালি এইগুলো খেয়াল রাখবে, তাহলে অ্যান্সার আর ভুল হবে না। এবার এবার আমাকে বার করতে বলছে কি, নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্ট বার করতে বলছে। এবার নষ্ট ভোল্ট আমি বললাম সমীকরণটা কি, ই মাইনাস ভি ইকুয়াল টু আই আর। তুমি ই মাইনাস ভি করলেও বার করতে পারবে, তুমি আই ইন্টু অভ্যন্তরীণ রোধ করলেও বার করতে পারবে। তুমি দুটোই জানো, দেখো তুমি তুমি এখানে ইটাও জানো, দেখো তুমি দেখো এইটাও জানো, তুমি ভিও তুমি এখনই বার করলে, আইও তুমি জানো, আর এই যে অভ্যন্তরীণ রোধ সেটাও তুমি জানো। যে কোনো ইচ্ছা করে বার করতে পারো। আমি দেখি, আমি ভাবছি ই মাইনাস ভি কত সহজে, আই আই ইন্টু আর করেই বার করেছি। ঠিক আছে, আমি এখন করছি, তাহলে নষ্ট ভোল্ট ই মাইনাস ভি করেও বেরোয়, আই আর করলেও বেরোয়। ঠিক আছে, তাহলে আমি আই আর দিয়েই করছি, ইকুয়াল টু আই আর, ইকুয়াল টু আই আর, ইকুয়াল টু আই এর ভ্যালু কত 2, আর এর ভ্যালু কত 1.5, তাহলে নষ্ট ভোল্ট কত বেরোলো 3 ভোল্ট। 3 ভোল্ট বেরিয়ে গেল আমাদের অ্যান্সার। এবার লাস্ট কোশ্চেনটা দেখো, লাস্ট কোশ্চেনটা বলছে কোষের প্রান্তীয় বিভব প্রভেদ। কোষের প্রান্তীয়, এই যে বিভব প্রভেদটা বললো, এটা বলা মানে হয়েছে যে ওই যে সার্কিটটা, যে তড়িৎচালক বলের সার্কিট, তড়িৎচালক বলের সার্কিট, এটা অভ্যন্তরীণ রোধ ধরলাম। ঠিক আছে, আর এটা হয়েছে আমাদের যে মেন রোধ। আমি তোমাকে একেই বোঝাচ্ছি, এটার যে বিভব প্রভেদ, এটা আমাকে বার করতে বলছে। ওই যে রোধ, ওটা বাহ্যিক রোধ, এটা ওটা এই সার্কিটের মধ্যে নেই, তাই আমাকে এই বাহ্যিক রোধের বিভব বললে আমাকে এই ওহমের সূত্র অ্যাপ্লাই করে এটা করতে হবে। কিন্তু এখন বলছে কোষের প্রান্তীয় বিভব প্রভেদ, মানে কি ওই যে যে সার্কিটটা আছে তড়িৎচালক বলে, ওই সার্কিটের যে বিভব প্রভেদ সেটা আমার বার করতে হবে। তাহলে আমি এবার ওই সূত্রটাকে অ্যাপ্লাই করে করব। ঠিক আছে, তাহলে কি ছিল সূত্রটা, ই মাইনাস ভি ইকুয়াল টু আই আর, আই স্মল আর। ঠিক আছে, স্মল আর হবে এখানটা। এবার দেখো এখানে মাইনাস ভি আছে, তুমি কি করবে, সিম্পল ভাবে করবে, মাইনাস ভি আছে ওই দিকে গেলে কি হবে প্লাস ভি, এটা প্লাস আই আর আছে এইদিকে গেলে হবে মাইনাস আই আর, তাহলে ই মাইনাস আই আর ইকুয়াল টু হয়ে গেল ভি। তাহলে ভি সমান আমরা কি পাবো, ভি সমান এবার ভ্যালু গুলো বসাও, ই এর ভ্যালু হয়েছে 12 মাইনাস আই এর ভ্যালু কত, আই আর, এই যে আই আর তুমি বাড়ি করেছো, তাহলে আই আর ওটা ডাইরেক্ট বসিয়ে দাও, 12 মাইনাস 3, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 9 ভোল্ট। ঠিক আছে, এবার অনেকে আমাকে এটা বলবে যে দাদা এখানে কি হচ্ছে, এখানে যখন আমি বাহ্যিক রোধের বিভব প্রভেদটা বার করছিলাম, দাঁড়াও 1 মিনিট আমি বোঝাচ্ছি, বাহ্যিক রোধের যখন আমরা বিভব প্রভেদটা বার করছিলাম, ওটা 9 ভোল্ট বেরিয়েছিল। এবার আমি যখন এই কোষের প্রান্তীয় বিভব প্রভেদ বার করছি, ওটাও 9 ভোল্ট বেরোলো। এটা এমনি কেন হলো, দেখো অ্যান্সার সেম বেরোবে, প্রসেসটার জন্য তুমি মার্কস পাবে না। কারণ ওই যে রেজিস্ট্যান্সটা, এই যে রেজিস্ট্যান্স, এই যে এইটা যে রেজিস্ট্যান্সটা, এটা এর ভেতরের যেটা রেজিস্ট্যান্সটা নয়, এখানে তো একটা রেজিস্ট্যান্স থাকে, এটা আলাদা রেজিস্ট্যান্স, ওইটার ভ্যালু আমাদের বলেনি, বা ওটা এই মানে এই যে বর্তনী এর ক্ষেত্রে ওই রেজিস্ট্যান্সটা নেই, এটাও হতে পারে। এখানে বাহ্যিক রেজিস্ট্যান্স বলা মানে কি, বাহ্যিক রোধ, বাহ্যিক রোধ বলা মানে যে এই সার্কিটের রোধ ওটা নয়, এই সার্কিটের বাইরের রেজিস্ট্যান্স। তাই অ্যান্সার সেম বেরোবে, কিন্তু আমরা যদি এটা ক্যালকুলেট করি দুটোই অ্যান্সার সেম বেরোবে, কারণ আমরা এটাতেও একই রেজিস্ট্যান্স বসাচ্ছি, আর এখানটাও একই রেজিস্ট্যান্স বসাচ্ছি, আমরা এখানেও একই রেজিস্ট্যান্স বসাচ্ছি, এখানটাও একই রেজিস্ট্যান্স বসাচ্ছি, তাই আমাদের অ্যান্সারটা সেম আসছে। ভ্যালু সেম না, ভ্যালু সেম হলে তো অ্যান্সার সেম হবে, তাই অ্যান্সারটা সেম আসছে। কিন্তু প্রসেস অনুযায়ী তুমি মার্কস পাবে, কারণ প্রসেসটা দেখবে যে তোমার ঠিক করেছো না ভুল করেছো। প্রসেস অনুযায়ী এটা বাইরের রোধ, আর এটা বলছে কোষের প্রান্তীয় বিভব প্রভেদ, মানে এখানে কোষের যে বিভব প্রভেদ সেটা বার করতে বলেছে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন, আর এটা নিয়ে এবার মাথা খারাপ করছি না। তো এবার দেখো, বলছে পরিবাহীতে উৎপন্ন তাপ, এটা হচ্ছে জুলের সূত্র। এই যে টাইপ 6 এটা আমরা এলাম, এটা হলো জুলের সূত্র, জুলের সূত্র। ঠিক আছে, এবার এখানে আরেকটা সূত্র তোমাকে জানতে হবে, H ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এটা তোমার প্লেন সূত্র। এটা আই স্কোয়ার আর টি বাই জে করলে কি হয় বলতো, এটা ক্যালোরিতে হয়ে যায়। এটা যে ইউনিটটা, এটার যে ইউনিটটা, তাপের যে ইউনিটটা, এটা ক্যালোরি হয়ে যাবে যদি যদি আমি নিচে জে রাখি। আর জে যদি না রাখি, যদি আমি এমনি রাখি যে H ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, তাহলে এটা আমাদের জুল হয়ে যাবে। তো এখানে এই ডক্টর জে কে রাখলে
এটা ক্যালোরি হবে, ডক্টর জে কে তুমি যদি তাড়িয়ে দাও তো ওটা জুল হয়ে যাবে, ঠিক আছে? কারণ এই যে ক্যালোরিটা কি, ক্যালোরিটা হচ্ছে সিজিএস ইউনিট, আর এই জুলটা হয়েছে এসআই ইউনিট, ঠিক আছে? আর এই জুলের এই যে জের ভ্যালুটা হয়েছে 4.2 ক্যালোরি, 4.2 ক্যালোরি পার ক্যালোরি মনে হয়, ঠিক আছে? পার ক্যালোরি। নিচে যদি তুমি ওই জেটাকে রাখো তাহলে ওটা ক্যালোরিতে কনভার্ট হয়ে যাবে ইউনিটটা। কারণ এখানে এরকম বলে যে তাপের যে মানটা, পরিমাণটা ক্যালোরি এবং জুল এককে প্রকাশ করো বা জুল এককে বার করো, দুটো ইউনিটেই বার করতে বলে, তাই আমাদেরকে দুটোই জানতে হবে। এবার মনে করো তোমায় কিছুই বলেনি যে তাপ এমনি বার করো আর সব এসআই ইউনিটে আছে, তাহলে তোমাকে এই যে ফর্মুলাটা আছে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এই একটা ফর্মুলা দিয়ে তোমার অঙ্ক হয়ে যাবে। যদি তোমাকে বলে দেওয়া থাকে ক্যালোরি, তখন তোমার ক্যালোরিতে বার করতে হবে। যদি তোমাকে বলা হয় ক্যালোরি, তখন তোমাকে ক্যালোরিতে বার করতে হবে। ব্যাস, এটাই হচ্ছে সিম্পল, ঠিক আছে? এবার দেখো অঙ্কটা কি বলছে, দেখো অঙ্কটা বলছে 5 ওহম রোধ, আর কত বলে দিয়েছে, আর বলে দিয়েছে 5 ওহম, কোন পরিবাহীর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট বলে দিয়েছে, 5 অ্যাম্পিয়ার, প্রবাহ 2 মিনিট। এবার এখানে যে মিনিট, এই জিনিসটা আমি তোমাকে আরেকবার বলছি, এখানে যে টিটা, এখানেও এই যে টিটা আছে, এই টিটাও কিন্তু সেকেন্ডে আছে, এই টিটাও কিন্তু সেকেন্ডে আছে, এটাকেও তোমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, কনভার্ট করতে হবে। তাহলে এখানে টিটা কত হলো, টিটা হলো 2 ইন্টু 60, ঠিক আছে? 60 সেকেন্ডে কনভার্ট করছি, তাহলে 120 সেকেন্ড, 120 সেকেন্ড। এবার আমার কি বলছে, কত তাপ উৎপন্ন হবে, এখানে কিছু বলেছে? এখানে জুল, ক্যালোরি কিছু বলেছে? কিচ্ছু বলেনি। সিম্পল, দেখো সব এসআই ইউনিটেই আছে, দেখো তড়িৎ প্রবাহ মাত্রা এসআই ইউনিট অ্যাম্পিয়ার, রোধের এসআই ইউনিট ওহম, আর দেখো এটাও তো সেকেন্ড, এটাও এসআই ইউনিট, তাহলে আমাদেরকে এখানে এসআই ইউনিটে করতে হবে। তাহলে কিচ্ছু না, এইচ ইকুয়াল টু ফর্মুলাটা বসাবো আই স্কোয়ার আর টি, তাহলে আই স্কোয়ার মানে কত, 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার মানে 5 ইন্টু 5 25, আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? 25 ইন্টু আর এর ভ্যালু কত, 5 ওহম, ইন্টু টাইম কত, 120 সেকেন্ড, তাহলে 120, তাহলে 5 25 সঙ্গে এখানে 125, ঠিক আছে? দাঁড়াও 1 মিনিট, এটা রাফেই করি, 125 120, আমি চাইলে ক্যালকুলেটারে করে নিতে পারতাম, কিন্তু ক্যালকুলেটারে করবো না, কারণ তোমাদেরকে তো ওখানে করতে হবে, তাই আমি এখানে তোমাদের মতো করেই করছি, ঠিক আছে? 125, এখানে জিরো আছে, তার মানে তো জিরো, ঠিক আছে? তাহলে এখানটা হয়ে যাচ্ছে এবার 10, হাতে থাকলো 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 1 কে 2, ঠিক আছে? তাহলে আবার এখানে জিরো হচ্ছে, তুমি জিরো লিখতে পারো, আমি কেটে দিচ্ছি, এমনি কেটেও লেখা যায়, জানোই তো তোমরা গুণ করতে। 125, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 0 0, আর দেখো এখানটা 5 5 এ 0, হাতে থাকলো 1, 2 2 4 1 5, 15। তাহলে এইচ এর মান কত এলো, তাপের মানটা, তাপের মান এলো 15,000 জুল, ঠিক আছে? এটা জুল হবে, কারণ আমরা নিচে কিন্তু ক্যালোরিতে এটা কনভার্ট করিনি, তখন এটা এটা জুলেই আছে, ঠিক আছে? নিচে যদি আমরা ওই জেটাকে রাখতাম, ওই ডক্টর জে কে রাখতাম, তাহলে আমরা ক্যালোরিতে পেতাম, ঠিক আছে? অ্যান্সারটা ক্যালোরিতে পেতাম। আর এই টাইপের অঙ্কগুলো করলে ভয় পাবে না, কারণ এই টাইপের অঙ্কগুলোতে এত বড় বড় অ্যান্সার বেরোবে, আরো বড় অ্যান্সার বেরোতে পারে, কিচ্ছু ভয় পাবে না, খালি ক্যালকুলেশনটা দেখে শুনে একটু করবে, ঠিক আছে? তাহলে দেখবে অ্যান্সার ঠিক হয়ে যাবে, আর মার্কসও তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো নেক্সট অঙ্কটা একদম সেম টু সেম অঙ্ক, একটু আলাদা আছে, খালি পড়ো। কি বলছে দেখো, একটি 500 ওহম রোধের মধ্য দিয়ে 5 মিনিট সময় 600 কুলম, দেখো এটা কি বলছে, 600 কুলম আধান দিয়েছে, আধান প্রবাহিত হলে ওই সময় রোধটিতে উৎপন্ন তাপের মান নির্ণয় করো। এখানে কিন্তু যে বলে দিয়েছে, দেখো ব্র্যাকেট এখানে বলে দিয়েছে, ঠিক আছে? দাঁড়াও 1 মিনিট, ব্র্যাকেটে দেখো এখানে বলে দিয়েছে, মানে এখানে কিন্তু নিচে বাই যে, ওই ডক্টর জে কে রাখতে হবে, ঠিক আছে? তো দেখো এবার এখানে রোধটা কত দিয়েছে, রোধটা দিয়েছে 500 ওহম, বুঝতে পেরেছো? টাইম দেওয়া আছে কত, 5 মিনিট, 5 মিনিট দেওয়া আছে, এবং মিনিটটাকে আমার সেকেন্ডে করতে হবে, তাহলে 5 ইন্টু 60, তাহলে আমাদের হয়ে গেল 300 সেকেন্ড। এবার দেখো এখানটা কি বলছে, কিউ দেওয়া আছে, কুলম দেওয়া আছে 600 কুলম, আধান দেওয়া আছে 600 কুলম, ঠিক আছে? কিউটা দেওয়া আছে আমাদের 600 কুলম, আধান দেওয়া আছে। এবার আমাদের যে সূত্রটা, তাপের মানে যে সূত্রটা ছিল, সূত্রটা কি ছিল, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে, ডক্টর জে, ঠিক আছে? তো এবার দেখো, এবার আমরা তো এখানে সব ভ্যালু জানি, খালি আই এর ভ্যালুটা জানি না। এবার আই এর ভ্যালুটা কি করে বার করবো, সেই আগের প্রথমের ফর্মুলাটা মনে আছে, যেটা আমি বলেছিলাম যে তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়াল টু আধান বাই সময়। এখানে আধানটা ওই কারণে দেওয়া আছে, কারণ দেখো
তুমি কিউর ভ্যালু জানো, তুমি টিটাও জানো, তুমি কারেন্ট বার করতে পারবে। কি হবে, আমরা জানি যে আই ইকুয়াল টু কিউ বাই টি। ঠিক আছে, তো এখানে কিউর ভ্যালুটা বসাও। কিউ হয়েছে 600, টির ভ্যালু কত, টির ভ্যালু 300, তাহলে কাটাকুটি গেল, অ্যান্সার বেরিয়ে গেল 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটাই হয়েছে কারেন্টের ভ্যালু। ঠিক আছে, তাহলে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার, 2 এর স্কোয়ার তাহলে 4 ইন্টু রোধ কত, রোধ আছে 500 ওহম, ইন্টু যে টাইমটা 300 আর নিচে বাই জুল রাখতে হবে 4.2। ঠিক আছে, ঠান্ডা মাথায় একদম আরামসে ক্যালকুলেশন করবে, কিচ্ছু হবে না, কিচ্ছু ভুল হবে না। আর এখানটা কিন্তু ক্যালোরি, কারণ এই যে এর ভ্যালু বসালাম মানে কি বলেছিলাম আমি, ক্যালোরি। এখানে যে ছিল, যে ছিল কোথাও ছিল না, এখানে জুল। শক্তির এসআই, তাপটাও একটা শক্তির যে কোনো শক্তিরই এসআই একক কিন্তু জুল, আর সিজিএস একক ক্যালোরি। তাহলে এইচ ইকুয়াল টু, এবার দেখো এইচ ইকুয়াল টু কি হলো 4, আচ্ছা এটা ক্যালকুলেশন করেই নিচ্ছি। 4 ইন্টু 5, 4 5 20, 2000, 2000 আছে 3000। ঠিক আছে, 2000 আর 3000 হয়ে যাচ্ছে 6000। 2000 ভালো করে দেখবে, জিরো গুলো যেন মিস না হয়। ঠিক আছে, 2000, 3000, 6000 আর আরো দুটো শূন্য, তাহলে হয়ে যাচ্ছে তোমার 6 লাখ। ঠিক আছে, 6 লাখ আর নিচে বাই 4.2 ক্যালোরি। এবার যদি তোমার মনে হয় যে তুমি ক্যালকুলেশন করতে পারবে না, যে না আমি ক্যালকুলেশন করতে পারছি না, তাহলে তুমি এখানে ছেড়ে দিতে পারো। কিন্তু আমার মনে হয় এটা তুমি ক্যালকুলেশন করতে পারবে, কারণ এটা তো সব জিরো দিয়ে আছে, তুমি একটু চেষ্টা করলে পারবে। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করার চেষ্টা করো, এটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করো, ক্যালকুলেশন করো এটাকে। ঠিক আছে, এবার কত আসছে দেখো, এইচ ইকুয়াল টু 6 লাখ, আর এটা দেখো 4.2, এখানে 4.2, এটা যদি দশমিকটা তোলো তাই নিচে আসছে 10। ঠিক আছে, তাহলে এখানটা আরেকটা জিরো করে দাও, আরেকটা জিরো, আমি 10 লিখলাম না, আরেকটা জিরো করে দাও, বাই 42। ঠিক আছে, এবার নিচে 42 আছে, উপরে 6 আছে। এবার এটাকে দিয়ে কি ক্যালকুলেশন যাবে, এটাকে দিয়ে ক্যালকুলেশন যাবে কি আর কিছু? এটাকে অঙ্ক করা যাবে, কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট, আমি ক্যালকুলেটর একবার করে দেখছি। ঠিক আছে, 6 লাখ কেমন আসছে দেখি, অ্যান্সারটা বাজি তো 42, তোমার আসছে 14,285.7। ঠিক আছে, এটা অ্যান্সারটা আসছে, এই অ্যান্সারটাই আসছে তোমার। ঠিক আছে, তো আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, 14,285.7, এইটা অ্যান্সার আসছে ক্যালোরি। আবারও সেটাই বললাম যে এরকম দশমিকে তোমাকে অ্যান্সার বার করতে হবে না, যদি তুমি না পারো তুমি এখানেই ছেড়ে দেবে। ডাইরেক্ট আমি বলছি যে যদি তুমি না পারো এখানটাই ছেড়ে দেবে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার, কারণ তুমি ইউনিট ঠিক লিখেছো আর তোমার ক্যালকুলেশন প্রসেসটা ঠিক আছে, তাই তোমাকে মার্কস দিয়ে দেবে। ঠিক আছে, ফুল মার্কস দিয়ে দেবে, কিছু কাটবে না। খালি ইউনিটটা ঠিক রাখতে হবে, ফর্মুলা লিখতে হবে, ডেটা গুলোকে লিখতে হবে পুরোপুরি। ঠিক আছে, সব লিখতে হবে এইভাবে, রোধ, সময়, তাহলে তোমার মার্কস কিছু আর কাটবে না। এবার দেখো পরের অঙ্কটা দেখো, 2.5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা 1 ঘন্টা চললে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে। এবার এই অঙ্কটা তোমরা করো, এই অঙ্কটা আমি আর বলবো না, একদম সেম অঙ্ক। আর দেওয়া আছে 2.5 ওহম। ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রা আই দেওয়া আছে 0.5, 0.5 মানে হাফ। ঠিক আছে, আর বলছে টাইমটা দেওয়া আছে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে দুবার 60 দিয়ে গুণ করতে হবে, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 ইন্টু 60, 3600 সেকেন্ড হবে। আর ব্যাস, এবার তাপটাকে তোমরা বার করো। আর এখানে তো কিছু বলেও দেওয়া নেই, এখানে ক্যালোরি জুল কিচ্ছু বলা নেই, এখানে নর্মাল যেভাবে তুমি বার করছিলে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, ওইভাবে তুমি বার করতে পারবে। ঠিক আছে, এটা আমি আর বলছি না, এটা তোমরা কমেন্টে বলবে, কমেন্টে বলবে। এটা 19 নাম্বার অঙ্ক। ঠিক আছে, 19 নাম্বার। ঠিক আছে, আর দেখো এবার এই অঙ্কটাকে ভালো করে বোঝো, এই অঙ্কটা এবিটি এর কোশ্চেন আর খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, একটু চেঞ্জেস করেছে, বাকি সব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি বলছে, একটি তারের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ, আইটা বলে দিয়েছে আমাকে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ 15 মিনিট পাঠানো হলো, 15 মিনিট ধরে পাঠানো হলো। ঠিক আছে, তাই টাইম 15 মিনিট, 15 ইন্টু 60 করো, তাহলে কত হয়েছে 90। ঠিক আছে, তাই 90 সেকেন্ড, 90 সেকেন্ড পাঠানো হলে 525 ক্যালোরি তাপ উৎপন্ন হয়। আমাকে এইচটা দিয়ে দেওয়া আছে, এইচ দিয়ে দিয়েছে 525 দেওয়া আছে, দাঁড়া 525 ক্যালোরি, 525 ক্যালোরিতে আছে, এটা জুলে নেই। ঠিক আছে, এটা ক্যালোরিতে আছে।
তাহলে বলছে তারের দুই প্রান্তের বিভব প্রভেদ কত, আমাকে ভি বার করতে বলছে। এটা একটু অন্যরকম লাগছে সবার। এই অঙ্কটাকে আরো সহজে করা যাবে, কি করে দেখো। প্রথমে এই অঙ্কটাও সহজ, কিচ্ছু না। প্রথমে আমাকে দেখো সূত্রটা দেখো, সূত্রটা কি ছিল, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। এবার জে কেন দিলাম, এইখানটা দেখো 525 ক্যালোরি, ক্যালোরি ক্যালোরি মানে নিচে ডক্টর জেকে রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো যে হলো, এবার আমায় কি করতে হবে, এখানে আমাদেরকে এই রোধের ভ্যালুটা বার করতে হবে, এইটা বার করতে হবে। এটা বার করলেই আমরা বার করতে পারবো, ওহমের সূত্র আছে, ওহমের সূত্রতেই বেরিয়ে যাবে। এবার দেখো এইচ জে, এইচ ইন্টু জে করলাম, ইকুয়াল টু কি হচ্ছে আই স্কোয়ার আর টি। এবার আই স্কোয়ার আর টি মধ্যে আই স্কোয়ার আর টিটাকে তুমি কি করবো, এইচ আর জে নিচে চলে যাও, এইচ আর জে নিচে নিয়ে চলে যাও, আই স্কোয়ার আর টি, এই যে এটাকে এখানে পাঠিয়ে দাও। এইচ আর জে কিছু নেই মানে এক আছে, এটাকেও এখানে নিচে পাঠিয়ে দাও, এটাকেও ওই নিচেই পাঠিয়ে দাও, ঠিক আছে। উপরে না কিন্তু নিচে, নিচে নিচে পাঠিয়ে দাও। তাহলে আমাদের এখানটা আমি এবার এদিকে করছি, কি হবে, আর ইকুয়াল টু, আমি এটাকে সোয়াপ করে দিলাম, সোয়াপ করে দিলাম, আরটাকে এদিকে পাঠিয়ে দিলাম, এগুলোকে এদিকে পাঠিয়ে দিলাম। আর ইকুয়াল টু এইচ জে বাই আই স্কোয়ার টি। এবার দেখো এইচ আর জে এর মানগুলো বসাও, 525 ইন্টু 4.5, ঠিক আছে। আই স্কোয়ার মানে কত, 0.5 মানে হাফের স্কোয়ার, ঠিক আছে, হাফের স্কোয়ার হচ্ছে, তাহলে এটা 0.25 হয়ে যাবে, কারণ 1/2 ইন্টু 1/2 1/4, 1/4টাকে যদি আমরা ভাঙি তো 0.25 পাবো আমরা। তাহলে 0.25 ইন্টু টাইম কত থাকছে, 90 থাকছে টাইমটা। আর এখানে ইন্টু করে এই যে দশমিকটা এটা তুলে দিই, ঠিক আছে, তুলে দিলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, 10, ঠিক আছে। এবার দেখো 0.25 এর যদি আমি দশমিক তুলি, 0.25 দুই ঘরের আছে, দুই ঘর, 0.25, তাহলে 100 থাকছে, নিচে 100 আসবে, 100টা উপরে যাবে, 100টা উপরে চলে যাবে, নিচে থাকবে না, উপরে যাবে, ঠিক আছে। তাহলে উপরে করে দিচ্ছি আমি, ইন্টু 100। এবার দেখো 45 আর 90 কেটে গেল 2 দিয়ে। এবার এই 25টাও কেটে গেল, 100 কে কেটে দিল 4। এবার এই 2 কেও 4 দিয়ে কাটলাম, থাকলো 2। এবার 5 দিয়ে কাটাকুটি করছি, 2 5 এ 10, এবার 5 দিয়ে ওইটাকে কাটছি, ঠিক আছে, 5 1 5 এলো, আর এদিকে আসবে 2 থাকলো, তাহলে এবার 5টা নামার জন্য 0 হবে, আর 5 5 তাহলে 25 হবে, 105। তাহলে 105 ওহম এটা বেরোলো রেজিস্ট্যান্স, ঠিক আছে, 105 ওহম রেজিস্ট্যান্স বেরোলো, রোধ। এবার আমাকে কি করতে হবে, ওহমের সূত্রতে বসিয়ে দিতে হবে, ব্যাস, ভি ইকুয়াল টু আইআর, আইআর করবো। এবার আই ভ্যালু কত ছিল, 0.5, 0.5 মানে এটা আমি যদি 1/2 লিখি তাহলেও হবে, 1/2 ইন্টু 105, ঠিক আছে। তাহলে এবার কাটাকুটি করো আবার, 5 দুগুণে 10, ঠিক আছে, তারপর 2 দুগুণে 4, 5 আর 4 1, আবার 5 দুগুণে 10, তাহলে এটা 52.5 ভোল্ট বেরোচ্ছে অ্যান্সার, ঠিক আছে। কিচ্ছু না, যেমনি সমীকরণটা ছিল, যেমনি ইকুয়েশন ছিল সেম একদম, খালি তফাৎ একটাই, যেখানে হিটটা দেওয়া ছিল, এখানে তাপটা দেওয়া ছিল, আমাকে রোধটা বার করতে হবে। তুমি যত এমনি করে প্র্যাকটিস করবে, যত আরো টেস্ট পেপার বলো, আরো কোশ্চেন ব্যাংকের অঙ্কগুলো করবে, প্রশ্ন বিচিত্রার, তত তোমার এগুলো দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, তুমি নিজেই বুঝতে পারবে, তারপর আর আটকাবে না এখান থেকে অঙ্ক। এবার এই কোশ্চেনটা দেখো, একটি কোষের তড়িৎচালক বল 6 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ বলে দিয়েছে 1 ভোল্ট। আগে লেখো কোশ্চেনটা, তাহলে বুঝতে পারবে। ই ইকুয়াল টু 6 ভোল্ট, ডেটাগুলোকে লেখো, অভ্যন্তরীণ রোধ আর ইকুয়াল টু 1 ওহম, আর তড়িৎ কোষটিতে 9 ওহমের একটি রোধ, তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু কত, 9 ওহম। রোধ যুক্ত করা হলো, বলছে রোধটিতে 25 সেকেন্ড সময় কত তাপ উৎপন্ন হবে, টাইমটা কত দিয়েছে, 25 সেকেন্ড, 25 সেকেন্ড, এটা আগের থেকে দেওয়া আছে, এখানে আর 60 দিয়ে গুণ করতে হবে না, এটা আগের থেকে সেকেন্ডেই আছে, সেকেন্ডেই থাকবে। তাপটা আমাকে বার করতে বলেছে। এবার সূত্রটা দেখো, সূত্রটা কি ছিল আমাদের, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এখানে তো ওইসব জুল ক্যালোরি কিছু বলেনি, এখানে সিম্পল আমি জুলে করছি, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এবার দেখো, এবার এইচ ইকুয়াল টু, এবার তুমি দেখবে যে আই এর ভ্যালুটা তো নেই, আই এর ভ্যালুটা বার করার জন্যই আমাকে তড়িৎচালক বল, অভ্যন্তরীণ রোধ আর
রোধ দেওয়া আছে। কোশ্চেন দেখো কত ঘুরিয়ে দিয়েছে, একই রকম কোশ্চেন, তুমি জানো ফর্মুলা, তাও অনেকে হয়তো বুঝতে পারবে না জিনিসটা, একটু মানে ব্রেনে ক্লিক যদি করে যায় শর্ট করে, তখন তুমি বুঝতে পারবে অঙ্কটা। সেম অঙ্ক দেখো, I ইকুয়াল টু ই বাই আর প্লাস স্মল আর, এই ফর্মুলা দিয়ে আমরা এক্ষুনি তো করলাম। সেম অঙ্ক দেখো, আমাকে তড়িৎ প্রবাহ মাত্রাটা লাগবে এখানে, তড়িৎ প্রবাহ মাত্রা এখানে দেখো, এই যে এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস আমরা জানি, ব্যাস ভ্যালু বসা আর করে দাও। তাহলে ই ইকুয়াল টু কত, এর ভ্যালু 6, নিচে আর এর ভ্যালু কত 9 ওহম, আর এটা 1 ওহম, তাহলে হয়ে যাচ্ছে 6/10, ঠিক আছে, 6/10 মানে 0.6 অ্যাম্পিয়ার, 0.6 অ্যাম্পিয়ার। তাহলে এটা 0.6 ইন্টু 0.6, তাহলে 0.36 অ্যাম্পিয়ার হচ্ছে, ইন্টু আর কত, আর 9, আর টাইমটা কত 25। এবার এটা কি করবে, এটা তুমি কাটাকুটি করার জন্য এটাকে দশমিকটাকে নিচে করে দেবে, ঠিক আছে, দশমিকটা উঠিয়ে দেবে, তাহলে নিচে থাকলো 100, 25 4 100 হয়ে গেল। এবার দেখো 4 আছে উপরে 36 আছে, 4 9 36, তাহলে 9 9 কত হচ্ছে 81, এইচ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 81 জুল। তাহলে কত তাপ উৎপন্ন হলো, 81 জুল, 81 জুল উৎপন্ন হলো। দেখলে তো, একদম সহজ অঙ্ক, একদম সিম্পল অঙ্ক, কোনো কঠিন না, খালি তোমাকে এই ফর্মুলাটা এক্সট্রা জানতে হচ্ছে, ওই ফর্মুলাটার সাথে সাথে তোমাকে এটাও জানতে হচ্ছে। এই কিছু টাইপ থাকে, এই টাইপ গুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আচ্ছা, এই অঙ্কটা কি বলছে দেখি, সমান সমান, আচ্ছা এই অঙ্কটা এখানে কি দেওয়া আছে, সমান রোধ বিশিষ্ট দুটি পরিবাহীর মধ্য দিয়ে একই সময়ের জন্য তাপ তড়িৎ প্রবাহ পাঠালে একটিতে উৎপন্ন তাপ অপরটির 16 গুণ। আচ্ছা, এই অঙ্ক আমি আরেকটা করিয়েছি, দেখবে আমার সাজেশনেও আছে, এই দেখো একদম সেম অঙ্ক, দেখো তুমি আগেরটার মতো, এটাকে যদি, এটা আমি বুঝিয়ে দিচ্ছি এখন, জলদি করে বুঝিয়ে দিচ্ছি, এটা বুঝে তুমি ওইটাকে করবে, ঠিক আছে, এটাকে বুঝে ওইটাকে করবে। কোশ্চেনটা দেখো, সমান রোধ বিশিষ্ট দুটি পরিবাহীর মধ্য দিয়ে সমান সংখ্যক সময় মানে সেম টাইমে তড়িৎ প্রবাহ পাঠালে দেখা যায় যে একটিতে উৎপন্ন তাপ মানে প্রথম যে তাপ মানে H1টা, আরেকটা যে তাপ, অপর তাপের কত হচ্ছে 9 গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে উৎপন্ন তাপ হচ্ছে 9H। বুঝতে পারলে কেন হলো, কারণ যে আমি ধরলাম যে আমি তাপ তো জানি না, আমি বলে দেয়নি তাপ কত, তাপ আমি ধরলাম এইচ তাপ, এইচ জুল, ঠিক আছে, তাহলে একটিতে উৎপন্ন তাপ, আরেকটা যে তাপ আছে, আরেকটা যে তাপ ওটার 9 গুণ, এখানে কি আছে দেখো, এখানে আছে 16 গুণ, তখন এখানটা কি হবে, এখানটা হবে 16H, এখানটা হবে 16H। তাহলে দেখো প্রবাহ মাত্রাটাও সেম থাকবে, প্রবাহ মাত্রা I1 করব, প্রবাহ মাত্রার I1 করব, কারণ আমরা জানি না যে কত প্রবাহ হচ্ছে, কতটা কারেন্ট প্রবাহ হচ্ছে আমরা জানি না, I1 রোধটা করব, আর তড়িৎ প্রবাহের সময় t, এই দুটো সেম থাকবে, খালি চেঞ্জ করবো এই দুটোতে, এই দুটো আলাদা থাকবে আর এই দুটো সেম থাকবে, যেটা এটাতে যেটা ছিল এটাতেও একই থাকবে, সেম থাকবে, ইকুয়াল থাকবে, খালি এই দুটো আলাদা করতে হবে, যে তাপ আর তোমার হচ্ছে প্রবাহ মাত্রা। এবার প্রথম পরিবাহীর ক্ষেত্রে কি হবে, ইকুয়েশনটা এরকম হবে, 9H ইকুয়াল টু I1 স্কয়ার RT বাই 4.2, 4.2টা কি, ওই J এর ভ্যালুটা, জুলের সূত্র, যেটা সিম্পল, দেখো জুলের সূত্রটা বসিয়েছো, বলছে কি একটিতে উৎপন্ন তাপ অপরটির উৎপন্ন তাপের 9 গুণ, মানে আমি ধরলাম অপরটিতে H তাপ উৎপন্ন হয়েছে, তাহলে প্রথমটাতে কত উৎপন্ন হয়েছে 9H, ওটাই করেছে, দেখো 9H ইকুয়াল টু I1 স্কয়ার RT বাই 4.2, তাহলে ওখানে কি হবে সেটাও বলে দিচ্ছি, ওখানে হবে 16H ইকুয়াল টু I1 স্কয়ার RT বাই 4.2, 16H হবে, ঠিক আছে, এখানে H টা লিখলাম না আমি, 16H, আর এটা হবে H ইকুয়াল টু I2 স্কয়ার RT বাই 4.2, দেখো সেম অঙ্ক, সেম, দেখো তুমি এখানে এখানে আর ওটা একদম সেম। এবার কি করবে তুমি, এটাকে 1 করো, এটাকে 2 করো, আর 1 প্লাস 2 ইমপ্লাই করে দাও, ব্যাস 1 প্লাস 2 ইমপ্লাই করে I1, কোশ্চেনটা দেখো কি বলছে, তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত, তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত, এই দুটোর মধ্যে অনুপাত করতে হবে, এই যে দুটো তাপ আছে, এখন এখানে যে কারেন্ট আছে, এই দুটো কারেন্ট I1 কারেন্ট I2 কারেন্ট, I1 আর I2 কারেন্টের মধ্যে তোমাকে অনুপাতটা বার করতে হবে। এবার অনুপাতটা এইভাবে তুমি বার করো, যেখানে এমনি এখানে যেমনি আছে, এখানে যেমনি বার করা আছে, ঠিক এইভাবে তোমাকে এখানেও করতে হবে, এখানেও কারেন্টটা বার করতে হবে, অনুপাতটা এখানেও বার করতে হবে, তাহলে এখানটা দেখবে ওই 1:4 বা 3:, বা 4:1 অমনি কিছু বেরোবে, 4:1 মনে হচ্ছে বেরোবে, কারণ 16H বাই H হবে, তাহলে 16, এটা 4:1 বেরোবে, ঠিক আছে, তাও একবার অ্যান্সারটা আমাকে বলবে, কমেন্টে একবার, তাও একবার অ্যান্সারটা আমাকে জানাবে যে এটার কত বেরোলো। সেম অঙ্ক, ওটার সঙ্গে ওটা একদম এক, দুটোই অঙ্ক করবে, আগের অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওটাও কিন্তু আসতে পারে, ঠিক আছে, সেম টাইপ, এই টাইপে আসতে পারে। এবার আমরা এলাম পাওয়ারে, ঠিক আছে, এটা হলো তড়িৎ ক্ষমতা, পিটা হলো তড়িৎ ক্ষমতা, এই পাওয়ার দিয়ে অনেক অঙ্ক আছে, ঠিক আছে। এবার
পিটা হলো তড়িৎ ক্ষমতা, ভি হলো বিভব প্রভেদ, আইটা হলো তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, এবার এই টাইপ দিয়ে কিছু ভাবে অঙ্ক করবো, এগুলো আমরা ছোট ছোট থেকে করবো। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলছে, 240 ভোল্ট আর 100 ওয়াট রেটিং যুক্ত কোনো বাল্বের ফিলামেন্টের রোধ আমাকে বার করতে বলেছে। এবার এখানে ভালো করে একটা জিনিস বুঝবে, এই যে ইকুয়াল টু ভি আই আছে, এই আই এর জায়গায় কিন্তু আমরা আই ইকুয়াল টু ভি বাই আর আমরা বসাতে পারবো। কেন? কারণ এটা ওহমের সূত্র থেকে আমরা পাচ্ছি। কোন একটা বাল্বের ফিলামেন্টের গায়ে তুমি দেখতে পাবে যে লেখা থাকে ভোল্টেজ আর ওর যে পাওয়ারটা, ভোল্টেজ আর পাওয়ারটা লেখা থাকে। কারেন্ট কিন্তু লেখা থাকে না যে কারেন্ট কত ফ্লো হচ্ছে। তাই আমাকে কি করতে হবে, আমাকে ভোল্টেজটাকে রেখে কারেন্টের জায়গায় আমাকে ওই ভোল্টেজ বা রেজিস্ট্যান্সটাকে বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাবো পি ইকুয়াল টু ভি ইন্টু, এটা বসাও ভি বাই আর। তাহলে এখান থেকে আমরা পেলাম পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এটা আমাদের আরেকটা সূত্র। এই দুটো সূত্র মিলে আমাদের এই চ্যাপ্টারটা মানে এই যে টপিকটা এখানে অঙ্কগুলো দেয়। ঠিক আছে, এবার দেখো কিভাবে অঙ্কগুলোকে করতে হয়। এখানে দেখো 240 ভোল্ট আছে 100 ওয়াট, এই যে ভোল্ট, ভোল্টটা হলো ভি আর 100 ওয়াট এটা হলো পি। ঠিক আছে, ক্ষমতার তড়িৎ ক্ষমতার যে এসআই ইউনিট এটা হচ্ছে ওয়াট। ঠিক আছে, আর এর যে আরো বড় ইউনিট আছে, কিলোওয়াট আছে, কিলোওয়াট ঘন্টা আছে, ওগুলো আমরা আসছি, ওগুলো আরেক তারপরের টাইপটাতে আছে। ঠিক আছে, ওগুলো আমরা ডিসকাস করবো পরে, আগে এগুলোকে করো। তো 240 ভোল্ট আমার ভি দেওয়া আছে, 100 ওয়াট আমার দেওয়া আছে পি, 100 ওয়াট আমার দেওয়া আছে পি, আমাকে বলছে ফিলামেন্টের রোধটা বার করতে। তাহলে আমরা এখনই করলাম, কি ছিল সূত্রটা, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এবার আমাকে রোধটা বার করতে বলছে, কিছুই না, এই দুটোকে চেঞ্জ করো, আরটাকে পি তে করো, পিটাকে আর এর কাছে নিয়ে আসো। তাহলে আমরা এখান থেকে কি পাবো, আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। তাহলে হচ্ছে এখানে 240 ইন্টু 240 বাই নিচে আসছে পি। তাহলে পি এর ভ্যালু কত আছে, 100। ঠিক আছে, 100 100 কেটে গেল এটা। এবার 24 আর 24 ইন্টু 24 রাফে করে নাও। ঠিক আছে, তাহলে 4 4 16, 4 2 8 আর 9, আর এটা হচ্ছে 24 2 48। তাহলে তোমার অ্যান্সার আসছে 6, এদিকে আসছে 17 আর 576। ঠিক আছে, 576 ওহম, এই যে তোমার অ্যান্সার চলে এলো 576 ওহম। ওহম রেজিস্ট্যান্স এসআই ইউনিট ওহম। ওহম। ঠিক আছে, এবার দেখো, এবার এই অঙ্কটাকেও তোমরা পারবে, তাও এবার তোমরা এবার নিজেরা একটু চেষ্টা করবে। ঠিক আছে, তোমরা এটা পারবে। তোমরা কি করবে বলো তো, প্রথমে এই দুটোর প্রথমে রোধটা বার করবে, যেমনি এখানে করলাম, এখানে রোধটা যেভাবে বার করলাম 576, এইভাবে তুমি এই দুটো রোধ বার করলে, বার করার পর ওই দুটোর অনুপাত করবে, মানে এরকম করতে হবে তোমাকে। দেখো সেম, দেখো আর ওয়ান ইকুয়াল টু ভি ওয়ান স্কোয়ার বাই পি করবে, আর এটার ক্ষেত্রে কি করবে, আর টু ইকুয়াল টু ভি টু স্কোয়ার বাই পি, সরি এখানে পি ওয়ান হবে আর এখানটা পি টু হবে। ঠিক আছে, এটা খালি করবে। এই ফর্মুলাটা যখন তোমরা অ্যান্সার বেরিয়ে গেল, এখানে রেজিস্ট্যান্স বের হলো কত, এখানে রেজিস্ট্যান্স বের হলো কত, তারপর কি করবে, তারপর আর ওয়ান বাই আর টু করে দেবে। কারণ আমাকে বলছে দুটি রোধের অনুপাত, দুটি রোধের অনুপাত আমার বার করতে বলছে, তাহলে আমাকে আর ওয়ান বাই আর টুটাকে বার করতে হবে। তুমি কিছু না, আগে যেমনি এখানে করলাম, যেমনি এখানে আমি এটাকে বার করলাম, সেইভাবেই তুমি আর ওয়ান বার করো, আর টু বার করো, তারপর আর ওয়ান বাই আর টু করে দেবে। আর ওয়ান বাই আর টু করলেই আমাদের যে অনুপাতটা বেরিয়ে যাবে। এটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে করবে। দেখো এখন আমি বেশি অঙ্ক করাচ্ছি না, কেন, কারণ ওইদিকে আরো অঙ্ক করতে হবে কিছু, আর প্রথম কথা তোমাদেরকে নিজেদেরকেও প্র্যাকটিস করতে হবে কিছু। সব অঙ্ক যদি আমি করি তাহলে তো তুমি নিজে কিছু পারবে না, না। যত তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করবে, দেখবে তোমার অঙ্কগুলো ঠিক মতো হবে আর তুমি অঙ্ক নিজেও করতে পারবে। ঠিক আছে, এবার এই অঙ্কটাও দেখো, এটাও তোমরা পারবে। পারবে না আমি এটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা ওই টাইপটা হচ্ছে। ঠিক আছে, এটা ক্ষমতা বলছে, ব্যয়িত ক্ষমতা। এটা হবে তোমার ওই সূত্রটা দিয়ে, পি ইকুয়াল টু ভিআই। দুই প্রান্তের রোধ বিভব প্রভেদ দেওয়া আছে, আর এখানে দেখো 10 ওহম দেওয়া আছে, তাহলে 10 ইন্টু 10 তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে 100 ওয়াট। আর এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাও সেম, আগে যেমনি অঙ্কগুলো করলে সেম, একটু তোমাকে মাথা ঘামানোর জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখো, আর এটা না, এটা তোমার এবিটিএ তে আছে, প্লাস এই অঙ্কটা তোমার কোশ্চেন ব্যাংকেও আছে। ঠিক আছে, প্রশ্ন বিচিত্রাতেও আছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করবেই, অবশ্যই করবে। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো এই অঙ্কটা কি বলছে পড়ো। একটা 12 ভোল্টের টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প
আছে, ল্যাম্পটাকে বলছে 12 ভোল্ট বিভব পার্থক্যের উৎসের সঙ্গে যুক্ত করা হলো। মানে একটা একটা 12 ভোল্টের ল্যাম্প আছে, ফিলামেন্ট ল্যাম্প। ওই ল্যাম্পটাকে তোমার একটা 12 ভোল্টের একটা ব্যাটারি বা কোনো একটা 12 ভোল্টের কোনো একটা কারেন্ট সোর্সের সঙ্গে ওটা যুক্ত করা হয়েছে, কানেক্ট করেছে। তাও বলছে ল্যাম্পের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মানটা আমাদের বলে দিয়েছে 3 অ্যাম্পিয়ার। এবার এগুলো ডেটাগুলোকে লেখো, ডেটাগুলোকে তুমি লেখো। 12 ভোল্ট টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প বলেছে, 12 ভোল্ট বিভব পার্থক্য, এটাকে লেখো। ভিটা বলছে কত, 12 ভোল্ট। বুঝতে পেরেছো? এবার বলছে দেখো ল্যাম্পের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মান, আইটা কত, আইটা হবে 3 অ্যাম্পিয়ার। অঙ্কটা কিন্তু খুব সহজ, এক্ষুনি হয়ে যাবে, দেখবে তুমি। নির্ণয় করতে বলেছে আমাকে কি, ফিলামেন্টের রোধ বার করতে বলেছে, ল্যাম্পের ক্ষমতা বার করতে বলেছে। ফিলামেন্টের রোধ বার করতে বলেছে, ল্যাম্পের ক্ষমতাটা বার করতে বলেছে। এবার দেখো, আমরা ভি জানি, আমরা আই জানি। আমাদের দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে পি ইকুয়াল টু ভি বাই আই, আরেকটা হচ্ছে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এবার তুমি বলো যে কোনটা বার করতে বেশি সুবিধা হবে, কোনটা আগে করতে হবে। আগে আমাকে পি ইকুয়াল টু ভি আই কেন করতে হবে, কারণ দেখো ফিলামেন্টের রোধের ফর্মুলাটা কি ছিল, রোধের ফর্মুলাটা ছিল তোমার আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। আমরা তো পিটা জানি না, পিটা তো আমরা এখনো বার করিনি, তাহলে আমাদেরকে কি করতে হবে, ল্যাম্পের ক্ষমতাটা বার করতে হবে। যে দ্বিতীয় কোশ্চেনটা, সেকেন্ড কোশ্চেনটাকে আমাকে আগে করতে হবে, এটা একটু ঘুরিয়ে দিয়েছে আর কিছু না। সেকেন্ড কোশ্চেনটাকে আমাকে আগে করতে হবে। তাহলে আমি ক্ষমতাটা বার করি, পি ইকুয়াল টু ভি আই। তাহলে ভি কত দেওয়া আছে, ভি দেওয়া আছে 12 ভোল্ট, ইন্টু আই কত দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার। তাহলে আমার এখানটা হয়ে গেল 36। এবার ইউনিটটা তড়িৎ ক্ষমতা ওয়াট, 36 ওয়াট। ঠিক আছে, এবার এখানে এবার ভ্যালুটাকে বসাও। এখানে ভ্যালুটা বসালে তুমি ফিলামেন্টের এই যে রোধ পেয়ে যাবে। আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই ভি, মানে ভি ইন্টু ভি। তাহলে ভি স্কোয়ারটা কত আছে 12, তাহলে 12 ইন্টু 12 করো। এটাকে 12 স্কোয়ার করতে যাবে না, তাহলে কিন্তু অনেক মানে অঙ্কটা সহজে তাহলে আর হবে না, অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে, অমনি কিছু করতে হবে না। 12 ইন্টু 12 পাই, এখানে পি আছে, এবারে পির জায়গায় 36টাকে বসাও, 36। দেখো 3 12 36 হয়ে গেল, আর এখানে 4 হয়ে গেল। তাহলে অ্যান্সার বেরিয়ে গেল আমাদের 4 ওহম। ফিলামেন্টের রেজিস্ট্যান্স বেরিয়ে গেল আমাদের 4 ওহম। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার, এটা অ্যান্সার। তবে সহজে বেরিয়ে গেল, আর এই একটা অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা এলাম যে মেন, যেখানে কারেন্ট বার করতে হয় আমাদেরকে যেখানে আহ, বাড়িতে যে কারেন্টের যে ইউনিট, ঠিক আছে, কত টাকা মানে এই ইউনিটে কত টাকা এলো, বিল এলো, ইলেকট্রিক বিল এবং অঙ্কটাতে আমরা এলাম। এই একটা ফর্মুলা আছে যে ওয়াট ঘন্টা থেকে কি করে কনভার্ট করবে। এই ফর্মুলাটা কিন্তু অনেক সময় মাথা খারাপ করে দেয়, তুমি বুঝতে পারো না। তুমি খালি একটা জিনিস মনে রাখবে, কেন কিলোওয়াট ঘন্টাতে আমাদের কনভার্ট করতে হচ্ছে। কারণ হচ্ছে 1 বিওটি, আমাকে তো বিওটি ইউনিটে বার করতে বলবে, ওটাকে 1 বিওটি ইকুয়াল টু 1 কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার। কেন, কারণ 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু যদি 1 বিওটি হয়, তার মানে আমি যদি, যেটা আমার অ্যান্সার বেরোবে যে ওয়াট আওয়ারে যে অ্যান্সারটা বেরোবে, আমি বিওটিটা পেয়ে যাবো। আচ্ছা, এবার ওয়াটটাকে আমরা কিলোওয়াট আওয়ারে কি করে কনভার্ট করবো, এটা তোমার একটু কনফিউশন হতে পারে। এটা কিছু না, এটা দেখো এরকম হবে, এটা ফর্মুলাটা হচ্ছে এইটা, যে ব্যয়িত তড়িৎ শক্তি, ঠিক আছে, ব্যয়িত তড়িৎ শক্তি ইকুয়াল টু পিটি। এবার এই যে পি ইন্টু টি, ক্ষমতা ইন্টু সময়, ঠিক আছে, এখানে যে সময়টা এটা কিন্তু 1 ঘন্টা হবে, যেটা আমি এখনই বললাম যে সময়টা 1 ঘন্টা হবে। এবার এখানে পিটা হয়েছে ক্ষমতা, যে ক্ষমতা যেটা তুমি দেখলে, আর টিটা হলো সময়। এবার এই সময়টা কিন্তু ঘন্টাতে হবে, এই যে সময়টা এটা কিন্তু ঘন্টাতে হবে, ঠিক আছে, আওয়ারে হবে, ঘন্টাতে হবে এটা। আর এটার ইউনিটটা কি হবে, এটার ইউনিট হচ্ছে ওয়াট ঘন্টা। ঠিক আছে, এটা বাংলায় লিখেছি আমি, এটা ওয়াট ঘন্টা। আর এই কিলো ওয়াট ঘন্টা, এটাকে তুমি এইভাবে লিখতে পারো, কিলো ওয়াট ঘন্টা বাই 1000। ঠিক আছে, এটাকে যখনই তুমি যখন মনে করো যে ওয়াট ঘন্টা বেরোবে, এবার এটাকে যখন তুমি কিলোওয়াট ঘন্টা করতে যাবে, তখন তোমাকে এটা 1000 দিয়ে ভাগ করতে হবে। দেখো অঙ্কতে আসি, ঠিক আছে, কি বলছে দেখো, বলছে একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাল্ব আছে, 5টা 80 ওয়াটের পাখা আছে, একটা 80 ওয়াটের টিভি আছে, প্রতিদিন 6 ঘন্টা করে চলে, প্রতি ইউনিটে টাকা
5 টাকা, ঠিক আছে? 30 দিনে একটি মাসের ওই বাড়ির খরচ নির্ণয় করো, ঠিক আছে? এটা ইলেকট্রিক বিলের অঙ্ক। এবার ভালো করে দেখো, এটা কি করবে, এই অঙ্ক থেকে ঘাবড়াবে না যে 10টা পাকা 5টা পাকা কিচ্ছু না। তুমি লিখবে এইভাবে, মোট ক্ষমতা, মোট ক্ষমতা 10টি 40 ওয়াটের বাল্ব আছে, তাহলে 10 ইন্টু 40, কারণ 40 ওয়াট কখনো তো শুধু 40 ওয়াট, যখন একটা বাল্ব থাকতো, দুটো বাল্ব হলে তাহলে 2 ইন্টু 40 হতো, এখানে 10টা বাল্ব আছে তাই এখানে 40 ইন্টু 10 ইন্টু 40 হচ্ছে। আরে বাবা, বাল্ব হচ্ছে 40 ওয়াটের, কিন্তু কটা বাল্ব আছে, কটা বাল্ব জ্বলছে, 10টা বাল্ব জ্বলছে, ঠিক আছে? তাহলে 10 ইন্টু 40 প্লাস এখানে দেখো 5টা 80 ওয়াটের পাখা, তাহলে 5 ইন্টু 80 প্লাস একটা 80 ওয়াটের টিভি, এটা একটাই রাখবে, এটা আর এক ইন্টু দেখানো দরকার নেই, এটা 80 ওয়াট এমনি লিখে দিলে চলবে, ঠিক আছে? 80, এবার এটা কি হবে বলতো, এটা ওয়াট হবে, ওয়াট। এবার এটা ক্যালকুলেশন করো, এটা হচ্ছে 400 প্লাস 400 প্লাস 80, আমাদের অ্যান্সার চলে আসবে 400 400 800 880, 880 ওয়াট। এবার এটাকে আমাকে কি করতে হবে, ওই তড়িৎ যে ব্যয়িত ক্ষমতাটা আমাকে বার করতে হবে, এই যে ব্যয়িত তড়িৎ শক্তিটা, ঠিক আছে? ব্যয়িত তড়িৎ শক্তিটা আমার বার করতে হবে, আমি লিখবো এখানে যে ব্যয়িত তড়িৎ শক্তি, ঠিক আছে? তাহলে পি টি। এবার দেখো 880 ইন্টু টিটা কত আছে, টি এখানে 6 ঘন্টা, এই যে এটা হচ্ছে টি, এটা হচ্ছে টি, টিটা হচ্ছে 6 ঘন্টা, তাহলে এখানে আমার অ্যান্সার কত আসবে, ক্যালকুলেশন করো, 0 6 0 6 8 42, ঠিক আছে? আর 4, তাহলে ওখানে 6 8 6 8 48, আর ওদিকে হচ্ছে 4 আর 6 8 আছে, তাই এটা আমার হয়ে যাচ্ছে 5280, 5280। এটা এবার কিন্তু ওয়াট ঘন্টা হয়ে গেল, কারণ আমি এখানে সময়টা অ্যাড করলাম, যেটা আমি বললাম যে পাওয়ারটার সঙ্গে সময় অ্যাড করলে ওয়াট ঘন্টা হচ্ছে, এবার বুঝতে পারলে ইউনিটটা কি করে হচ্ছে। তাহলে এটা আমাদের ওয়াট ঘন্টা বেরোলো। এবার আমরা কি করব, এবার আমরা বিওটি ইউনিটটাকে করব, দেখো এবার বিওটি ইউনিট বার করতে গেলে আমাকে এটাকে কিলোওয়াট ঘন্টা করতে হবে, কারণ 1 কিলোওয়াট ইকুয়াল টু 1 বিওটি, 1 কিলোওয়াট ইকুয়াল টু 1 বিওটি। তাহলে এটাকে কিলোওয়াট ঘন্টা করতে গেলে কি করতে হবে, এটাকে ভাগ করে দাও 1000 দিয়ে, 5280 বাই 1000, 1000 কিলোওয়াট ঘন্টা, তাহলে 0 0 কেটে গেল, 100 থাকলো, তাহলে এখানে হয়ে গেল 5.28 কিলোওয়াট ঘন্টা, বা এটাকে ডাইরেক্ট তুমি এটাও লিখতে পারো যে 5.28 বিওটি, বিওটি বেরিয়ে গেল তোমার, ঠিক আছে? এখানে বিওটি তোমার বেরিয়ে গেল। এবার এবার 30 দিন বলেছে, এটা কত দিনে বেরোলো, এটা একদিনের বেরোলো, এখানে যে বেরোলো এটা একদিনের বেরোলো, তাহলে একদিনে, একদিনে কত, 5.28 বিওটি, তাহলে 30 দিনে কত হবে, সেম দেখো কিচ্ছু না, দেখো 30 ইন্টু 5.28 করবে, এখানে দেখো এটা ক্যালকুলেশন করতে হবে, বাই 100, যদি দশমিকটা তুলে দিই, এখানে কেটে গেল, আর এখানটা তোমার হয়ে গেল করে, তোমার অ্যান্সার আসবে 158.4, ঠিক আছে? 158.4 বিওটি ইউনিট, বিওটি ইউনিট, এটা আমার অ্যান্সার এলো, এটা 30 দিনে এলো। এবার বলছে কত টাকা, এটা দেখো ইউনিটে 5 টাকা বলছে, আমাকে এটা বার করতে হবে, ইউনিটে 5 টাকা। এবার এটার সঙ্গে 5 করে দাও, তাহলে টাকাটা কত হয়ে যাচ্ছে, টাকাটা তোমার হয়ে যাচ্ছে 158.4 ইন্টু 5, এটা করলে যেটা বেরোবে ওটাই, ঠিক আছে? এটা আমি আর করছি না, এটা তোমরা করে নেবে, ঠিক আছে? আচ্ছা, আর অঙ্ক নেই। তো আশা করছি যারা এতক্ষণ পর্যন্ত দেখলে তাদের চলতরিতের ডাউটটা ক্লিয়ার হয়েছে। চলতরিৎ নিয়ে মনে হয় আর আমার মনে হয় না যে আর তোমার অসুবিধা হবে এখন, আমি বলছি, কারণ এখন লাস্ট মোমেন্টে দাঁড়িয়ে এসছো, তো এখন লাস্ট মোমেন্টে অত বেশি অঙ্ক আর তুমি করাতে পারবো না, এমনিতেই ভিডিও লেন্থ বড়, আমি যদি আরো ভালো করে যদি একদম ছোট ছোট অঙ্কগুলোকে করাতাম, তাহলে আমার মনে হয় যে ভিডিও লেন্থ আরো বড় হয়ে যেত।